ওয়েলকাম ব্যাক। তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল প্রদীপ তরফদার 2.0। দেখো আজকে আমরা নিয়ে এসেছি এবিটিএ টেস্ট পেপার 2025 পেজ নাম্বার 239 ম্যাথ মাধ্যমিক। আচ্ছা, এই যে পেজ নাম্বার দেখো 239 পাতা, তোমরা এই বইটা এবিটিএ টেস্ট পেপার তোমরা খুলো, এই বই থেকে তোমরা চলে যাও পেজ নাম্বার 239 পাতায়। আমরা এই পেজের সেটটা করাবো। আজকের এই সেটটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে তোমরা একটু মন দিয়ে ক্লাসগুলো বুঝবা, কারণ আজকের ক্লাসে তোমরা যদি এই সেটটা ভালো করে যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের অঙ্কে কোনো সমস্যা হবে না। এখান থেকে মাধ্যমিকে অনেক অঙ্ক আসার চান্স আছে, কারণ অঙ্কগুলো আমি দেখলাম খুবই ভালো ভালো অঙ্ক আছে। তো চলো আমরা দেরি না করে বেশি কথা না বাড়িয়ে অঙ্কগুলোতে চলে যাই। দেখো আমরা একের প্রশ্নগুলো নিয়েছি। একের প্রশ্নগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তো তোমাদের আমি প্রথমে বলেছি আজকে ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা মন দিয়ে ক্লাসগুলো দেখো। তো দেখো আমরা একের 1 আর 2 আমরা দুটো অঙ্ক নিয়েছি। তাহলে একের অঙ্কগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে আমরা। তাহলে একের একটা বলছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে পি টাকার দ্বিতীয় বছরের আসল কত হবে। আচ্ছা, তৃতীয় বছরের আসলটা বের করতে বলেছে। বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে পি টাকার তৃতীয় বছরের আসল কোনটা হবে। তৃতীয় বছরের আসলটা দেখো আমরা প্রথম বছরের সুদ কত হবে। দেখো প্রথম বছরের সুদ যদি আমরা বের করি তাহলে আই সমান পিটি আর বাই 100, পিটি আর বাই 100। আচ্ছা, প্রথম বলতে সময়টা আমরা 1 বছর নিয়ে নেবো, এটা হচ্ছে প্রথম বছর। তো এই যে আমাদের প্রথম বছর হচ্ছে সময়টা 1 বছর নিলাম, ঠিক আছে। তাহলে এবার দেখো 1 বছর সময় এবং আর হচ্ছে এখানে আর পার্সেন্ট, নিচে হচ্ছে 100। তাহলে আমাদের প্রথম বছরের যে সুদটা পেলাম সেটা পেলাম পি আর বাই 100। এবার দ্বিতীয় বছরের একটা আসল হবে আমাদের। দ্বিতীয় বছরের আসলটা যদি আমি বের করি তো লিখব দ্বিতীয় বছরের আসল। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এভাবেই হয়, প্রথম বছরের সুদটা যা হবে দ্বিতীয় বছরের জন্য আসলটা আবার চেঞ্জ হবে। দেখো মানে আসলটা আমাদের কত ছিল, পি ছিল, ঠিক আছে। আসলের সঙ্গে সুদটা আমাদের কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে দেখো, তাহলে দ্বিতীয় বছরের জন্য আসলটা কিন্তু এই টাকা রেডি হয়ে গেল আমাদের। এটা হচ্ছে দ্বিতীয় বছরের আসল। এবার দেখো দ্বিতীয় বছরে যদি আমরা সুদ বের করি তাহলে সুদটা আমরা কত পাবো। সুদটা হচ্ছে দেখো সূত্র হচ্ছে পিটি আর বাই 100। তাহলে পি আমাদের হয়ে গেল কিন্তু এটা পি প্লাস পি আর বাই 100, এটা হচ্ছে আমাদের আসল। আর এখানে সময়টা কিন্তু ওই যে 1 বছর নিব, কারণ প্রথম বছর 1 বছর, দ্বিতীয় বছরের জন্য 1 বছরই সময়টা আমাদের এখানে, আর এখানে আর বাই 100, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা কত পেয়ে যাব। তাহলে এখানে আমরা আচ্ছা এটাই আমরা করি, এখানে পিটা যদি কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস আর বাই 100, আর এখানে আমাদের গুণ হয়ে গেল আর বাই 100, ঠিক আছে। এটা আমাদের কি করলাম, দ্বিতীয় বছরের, এটা আমরা দ্বিতীয় বছরের সুদ পেয়ে গেলাম। এবার তৃতীয় বছরের আসলটা কত হবে আমাদের, দেখো তৃতীয় বছরের আসল যেটা আমাদের বের করতে বলেছে। তৃতীয় বছরের জন্য যে টাকাটা খাটবে তৃতীয় বছরের আসলটা হবে দেখো দ্বিতীয় বছরের, আচ্ছা প্রথমে দ্বিতীয় বছরের আসলটা কত ছিল, তৃতীয় বছরের আসলটা ছিল এই যে আমাদের এটা এর সঙ্গে আমাদের যোগ হবে এই যে আমাদের সুদটা। তাহলে সুদটা আমরা পেয়েছি এটা পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আর এখানে আছে আর বাই 100, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বছরের আসল। আচ্ছা এবার দেখো এটা আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি পি আমরা কমন নিতে পারবো, এই জায়গা থেকে পি কমন যাচ্ছে। তাহলে আমরা যদি পিটা কমন নিয়ে নিই তাহলে পিটা কমন নিয়ে নিলাম, তাহলে আমাদের থেকে গেল 1 প্লাস আর বাই 100 প্লাস, ঠিক আছে, আর এখানে হবে 1 প্লাস আর বাই 100, আর এখানে আর বাই 100। এখানে দেখো এটা আমাদের হয়ে গেল অ্যান্সার, তৃতীয় বছরের আসলটা। এখানে দেখো আমাদের এখানে যদি সি নাম্বার অ্যান্সারটা আছে, তো সি নাম্বার অপশানটাতে পিটা এখানে দিয়ে দিয়েছে, পিটা এখানে হবে না, পিটা আমাদের বাইরে হবে। যদি সি নাম্বার অ্যান্সারটা বলেছে তো পিটা আমাদের বাইরে হবে, এখানে একটু পিটা মিস্টেক করেছে, পিটা এবারে বাইরে হলে পরে তারপরে সি নাম্বার অপশানটা হবে। তাহলে কিন্তু আমাদের না হলে যদি না মিলে তাহলে আমাদের ডি নাম্বার অপশানটা কোনোটি নয়, যেহেতু এখানে সি নাম্বার অপশানটাও আছে আমি সি নাম্বার অপশানটা একটু ঠিক করে দিলাম, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমাদের এটা বেরিয়ে গেলো। তাহলে আমরা পেয়ে গেলাম সি নাম্বার অ্যান্সারটা। তাহলে অপশানটা কিন্তু একটু ঠিক করে নিবা তোমরা। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম সি নাম্বার একটা। 2 বলছে দেখো একটি একচলে বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যে পদটিতে চলের ঘাত 0 সেই পদটি যদি অনুপস্থিত থাকে সেই পদটি, তবে
সেই দ্বিঘাত সমীকরণটির একটি বীজ সর্বদা কী হবে। দেখো এখানে বড় করে কথাটা বলেছি, আমি তোমাদের একটু বুঝাই প্রশ্নটা। দেখো আমাদের একটা দ্বিঘাত সমীকরণ কীভাবে থাকে, ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, এখানে এক্স থাকে না, তো আমি এখানে এক্স টু দি পাওয়ার জিরো, মানে এক্সে সি এর পাশে ধ্রুবক সংখ্যার পাশে এক্স টু দি পাওয়ার জিরো, পাওয়ারটা এভাবে থাকে, জিরো বলতে ওয়ান, এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরোর মানটা ওয়ান হয়, তার জন্য এখানে এক্স টু দি পাওয়ার জিরোটা লেখা হয় না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এক্স টু দি পাওয়ার জিরো এখানে আছে, ঠিক আছে। এভাবে কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ থাকে। তাহলে এখানে ওটাই কথা বলেছে, এখানে দেখো যে চলের ঘাট যেটা শূন্য আছে সেই পদটা মিসিং আছে, অনুপস্থিত, এটা পদটা নাই, এই পদটা যদি না থাকে, ঠিক আছে, তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণ দাঁড়িয়ে যাবে এভাবে। তো দ্বিঘাত সমীকরণ যেভাবে যদি দাঁড়ায়, তাহলে এখান থেকে এক্স কমন যদি নিই আমরা, তাহলে এ এক্স প্লাস বি ইজিক্যাল টু জিরো। তাহলে এখানে আমরা দেখো তো এখানে এক্সের মানটা আমরা সর্বদা একটা জিরো পাবো, ঠিক আছে, এক্সের মান কী পাবো, সর্বদা জিরো হবে। তাহলে এখানে সেই কথাটা বলেছে। তাহলে একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যে পদ্ধতিতে চলের ঘাত শূন্য, ঠিক আছে, সেই পদ্ধতি যদি অনুপস্থিত থাকে, যদি না থাকে, তবে সেই দ্বিঘাত সমীকরণের একটি বীজ সর্বদা কী হবে, একটি বীজ সর্বদা শূন্য হবে। দেখো আমরা শূন্য পেলাম, তাহলে আমাদের ডি নাম্বার অ্যান্সারটা। দেখো এবার 3 আর 4 নিয়েছি আমরা। 3 অঙ্কটা বলছে বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সংখ্যা কতগুলো হবে। আচ্ছা, একটি বৃত্ত বলেছে, আমরা একটি বৃত্তের উপর আমাদের একটি বিন্দুতে বলে দিয়েছে। দেখো এখানে আমরা একটা বিন্দু নিলাম, ঠিক আছে, এটা আমরা পি বিন্দু নিয়ে নিলাম। তাহলে এই বিন্দুতে আমরা কটা স্পর্শক করতে পারবো সেই কথাটা বলেছে। তাহলে একটি বিন্দুতে একটি স্পর্শক হবে, ঠিক আছে। তাহলে পি বিন্দুতে যে একটা স্পর্শক করি, তাহলে আমরা একটি স্পর্শক পাবো, ঠিক আছে, একটা বিন্দুতে একটা স্পর্শক পাওয়া যায়, এটা তোমার মনে রাখবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই নাম্বার অ্যান্সারটা। 4 নম্বরটা বলেছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ঘনকটির একটি তলের কর্ণের দৈর্ঘ্যের কত গুণ, ঠিক আছে। দেখো একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি, ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে √3 × এ। ঘনকের বাহু দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √3a। আর ঘনকের একটি তল, দেখো ঘনকের তলগুলো কিন্তু বর্গক্ষেত্র হয়, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি জানি আমরা, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2a। এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র, এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র, এই দুটো সূত্র মনে রাখতে হবে। এবার দেখো আমাদের যেটা বলেছে যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ঘনকটির একটি তলের কর্ণের দৈর্ঘ্যের কত গুণ হবে। তাহলে এখানে দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা আর ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্যের কত গুণ হবে, ঠিক আছে। তাহলে এই যে কত গুণ বলেছে, তাহলে তোমরা লক্ষ্য করো এখানে কত গুণ করবে যে দুটো সমান হবে, সেটা তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবা, ঠিক আছে, কত গুণ। তাহলে এখানে দেখো আমাদের এমন কিছু ব্যালেন্স করো যেন আমাদের √3 চলে আসে। তাহলে আমরা এখানে নিচে আর উপরে √3 নিব, √3 আছে বলে উপরে আমরা √3 নিলাম, আর √2কে কাটার জন্য আমরা নিচে √2 নিয়ে নিলাম। দেখো √2 কেটে যাবে, তাই √3 উভয় দিকে সমান হয়ে যাচ্ছে। তাহলে এভাবেই বলতে পারবো যে আমরা একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা ঘনকটির একটি তলের কর্ণের দৈর্ঘ্যের √3/√2 গুণ, এত গুণ হবে আমাদের, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের এটা পেয়ে গেলাম। তাহলে এখন দেখো এই যে অ্যান্সারটা পেলাম, এই যে √3/√2, একে একটু আমরা সরল করে নিই। এখানে আমরা √2 দিয়ে উপর নিচ গুণ করে দিলাম, তাহলে এখানে আমরা √2 × √2 পেয়ে যাব। এটা আমরা √6 করতে পারবো, আর এটা আমরা 2 করতে পারবো। তাহলে দেখো অ্যান্সারটা কিন্তু √6/2 অ্যান্সারটা, এটা আমাদের অপশানে আছে। তাহলে আমাদের সি নাম্বার অ্যান্সারটা। এবারে দেখো 5 আর 6 নিয়েছি আমরা। 5-এর বলছে অঙ্কটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলি নিম্নলিখিত কোনটি হতে পারে না। আচ্ছা, এখানে দেখো অসংজ্ঞাত, ধনাত্মক, ঋণাত্মক আর শূন্য। দেখো 0 থেকে 90 ডিগ্রি মানে ত্রিকোণমিতিক অনুপাতগুলি বলতে হচ্ছে সাইন, কস, ট্যান, কসেক, সেক, এগুলো হচ্ছে, ঠিক আছে। 0 থেকে 90, দেখো 0 থেকে 90 সাইনের যে মানগুলো সেগুলো কি হয়, সেগুলো আমাদের ঋণাত্মক হবে না, ধনাত্মক পাবো আমরা, তাই না। তাহলে এখানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সাইন, কস, ট্যান, কটের মানগুলো আমরা কি পাই, আমরা কিন্তু সবগুলো ধনাত্মক পাবো। এখানে হতে পারে না কোনটা, ঠিক আছে। এখানে কিন্তু দেখো আমাদের যেটা বলেছে সি নাম্বারটা মানে অসংগত হতে পারে না, আমরা অসংগত দেখেছি, ঋণাত্মক হবে না, সরি, অসংগত হয়। অনেক সময় আমরা দেখেছি যে কট 90 মানটা অসংগত আমরা দেখেছি, ঠিক আছে। আর ধনাত্মক হবে, শূন্য হবে মানগুলো, যেমন সাইন 0 মানটা শূন্য হয়, ঠিক আছে। কিন্তু কি হবে না, আমাদের ঋণাত্মক মানটা পাবো না। এই যে সাইন 30 ডিগ্রি হোক বা সাইন 0 ডিগ্রি হোক, যে কোনো মানগুলো হোক, সাইন, কস, ট্যান দিয়ে এদের মানগুলো কিন্তু এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি পাবো না আমরা, ঋণাত্মক হবে না, এটা মনে রাখবা। তাহলে অ্যান্সারটা হবে সি নাম্বার অ্যান্সারটা, ঋণাত্মক হবে না। এবার 6 নম্বর দেখো কী বলছে, মোট ছাত্রছাত্রীর সংখ্যা 84 জন এবং ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের বিভাজন নিম্নরূপ,
দেওয়া আছে বিভাজনগুলো। এখানে বলেছে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। আচ্ছা মধ্যমা শ্রেণী দেখো এখানে শ্রেণী 1 2 3 4 5, তাহলে মধ্যমা শ্রেণীটা আমরা এটা ধরে নিলাম, এই যে মধ্যে আছে এদিকে দুটো এদিকে দুটো, তাহলে এই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্যটা আমরা কত দেখতে পাচ্ছি দেখো, আমাদের এখানে 60, তো 60 থেকে শুরু হয়েছে, তাহলে আমাদের শ্রেণীগুলি শ্রেণী সীমানা সাজানো আছে, তাহলে উচ্চ থেকে নিম্ন বিয়োগ করে শ্রেণী দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে 60 থেকে যদি তোমরা 30 বিয়োগ করো তাহলে কত পাবা, 30 পেয়ে যাবা। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু শ্রেণী দৈর্ঘ্য 30 পেয়ে গেলাম। 30 কোথায় আছে, সি নাম্বার অ্যান্সারটা। দেখো 5 নম্বরটা আমি আবার বলছি, তোমরা বইতে চলে যাবা P-299 পাতা, 299 পাতা যে তোমাদের ছকটা দেওয়া আছে, ঠিক আছে, ত্রিকোণমিতিক কোণানুপাতগুলির মানগুলো যে দেওয়া আছে দেখো সাইন থিটা, এখানে মানগুলো তোমরা লক্ষ্য করো, সব মানগুলো কী পাচ্ছ তোমরা, 0 পাচ্ছ, ধনাত্মক মান পাচ্ছ, অসংগত মান পাচ্ছ, ঠিক আছে, অসংগত পাওয়া যাচ্ছে, ধনাত্মক পাওয়া যাচ্ছে, শূন্য পাওয়া যাচ্ছে, কিন্তু ঋণাত্মক কিন্তু পাওয়া যাচ্ছে না। তাই এই জন্য বলেছে নিম্নলিখিত কোনটি হতে পারে না, ঋণাত্মক কিন্তু হতে পারে না। এই ছক থেকে তোমরা কিন্তু ভালো বুঝতে পারবা। এবার আমরা 2 এর প্রশ্নগুলো এসেছি। 2 এর প্রশ্নগুলো আমাদের আছে শূন্যস্থান টাইপের অঙ্ক আছে। তাহলে দেখো 2 এর 1 আর 2 অঙ্কটা একসঙ্গে নিয়েছি আমরা। 2 এর 1টা বলছি অংশীদারি কারবারের অংশীদারগণের নিজ মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে তবে তাকে কি বলবো, তবে তাকে সরল অংশীদারি কারবার বলা হয়। কারণ কোনো অংশীদারি কারবারে অংশীদারিদের যদি মূলধনগুলো একই সময়ের ক্ষেত্রে, ঠিক আছে, সমান সময় ধরে যদি নিয়োজিত থাকে, ঠিক আছে, সময়গুলো যদি এদিক ওদিক না থাকে, 5 মাস অন্তর কেউ দিল টাকা বা 7 মাস অন্তর কেউ আবার টাকা তুলে নিল, এভাবে যদি না হয় তাহলে সেরকম অংশীদারি কারবারকে আমরা কি বলবো, সরল অংশীদারি কারবার বলা হয়। তাহলে এখানে অ্যান্সারটা হবে আমাদের সরল অংশীদারি কারবার। 2 নম্বরটা বলেছে দেখো A, B ও C ক্রমিক সমানুপাতি হলে এবং A ও C ঋণাত্মক চিহ্নযুক্ত বলেছে, দুজনের ঋণাত্মক চিহ্ন হবে, আর B বলেছে বিটা ড্যাশ চিহ্নযুক্ত হবে। তাহলে দেখো এখানে এরা A B C ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে B স্কোয়ার সমান AC হয়, ঠিক আছে, এটা আমরা বলতে পারবো এখানে, ঠিক আছে। এটা কী করে হয়, কারণ আমরা জানি যে A B C ক্রমিক সমানুপাতি হলে A/B হয় আর B/C হয়, তাহলে এখান থেকেই আমরা পেয়ে গেলাম এটা, ঠিক আছে, B স্কোয়ার সমান AC। এবার দেখো B স্কোয়ার সমান, এবার এখানে কি করব দেখো, এখানে এই যে আছে এটা ACটা, এরা কিন্তু আমাদের এখানে দেখো প্লাস মাইনাস √AC, এখানে আমাদের দেখো এখানে এটা আমাদের কিন্তু মাইনাস আর বিটাও কিন্তু আমাদের মাইনাস, তাহলে অতএব আমরা ACটা কী পাবো, ACটা কিন্তু আমরা মাইনাস ইন্টু মাইনাস, তাই না, মাইনাস করে আমরা কী পেয়ে যাবো, আমরা প্লাস পেয়ে যাবো। তাহলে ACটা কিন্তু এখানে ধনাত্মক আছে, মানে এখানে বলতে গেলে AC ধনাত্মক মান আছে, AC ধনাত্মক, ওকে। তাহলে AC যদি ধনাত্মক হয় তাহলে আমরা করব কি, যে এই যে আমরা B স্কোয়ার সমান AC হলে B এর মানটা কত পাবো, B এর মানটা পাবো প্লাস মাইনাস AC, √/, দিতে পারবো, এটা একটা ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, বাস্তব সংখ্যা আমরা পেয়ে গেলাম। আচ্ছা তাহলে B এর মানটা দেখো, তো Bটা আমাদের কিন্তু দেখো প্লাস মাইনাস দুটোই চিহ্ন আসছে, তাই না, প্লাসও আসছে মাইনাসও আসছে, তাহলে এখানে আমাদের হবে উভয় চিহ্নযুক্ত হবে এটা বিটা, তাহলে অ্যান্সারটা হবে উভয় চিহ্নযুক্ত। দেখো 2 এর 3 আর 4 নিয়েছি আমরা। 3 এর বলছে প্রশ্নটা একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা ড্যাশ কোণের সমান। তো আমরা ছবিটা এঁকে তোমাদের বোঝাচ্ছি। তাহলে এই যে আমাদের ধরো একটা বৃত্ত, আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করছি, একটা A B C D, ধরো আমরা AD বাহুকে বাড়ালাম, ঠিক আছে, তাহলে AD বাহুকে যদি একটা বর্ধিত করি তাহলে এখানে একটা বহিস্থ কোণ পেলাম। তা দেখো এই যে বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়, অন্তস্থ দেখো বহিস্থ কোণ এটা হলে অন্তস্থ কোণ এটা, ঠিক আছে, বাইরে কোণকে বহিস্থ কোণ বলা হয় আর ভিতরে কোণকে অন্তস্থ কোণ বলা হয়। তাহলে এই বহিস্থ কোণটা কী হবে, এই বহিস্থ কোণটা হবে অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হবে, মানে এ যদি হয় ধরো 80 ডিগ্রি তাহলে এই পাবো আমরা 80 ডিগ্রি, ঠিক আছে। কী করে হয় দেখো, তোমরা জানো যে তোমাদের বলে দিই এখানে প্রমাণটা, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি হয় পরস্পর সম্পূরক, তাহলে এই যদি 80 ডিগ্রি হয় তাহলে 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বাদ দিলে এটা কোণ পাবো, এটা হবে আমাদের 100 ডিগ্রি। এবার দেখো এখানে এটা তো সরলরেখা, তাহলে এটা যে সরলরেখা এই কোণটা আমাদের হচ্ছে 100 ডিগ্রি, তাহলে এদিকার কোণটা পেয়ে যাবো 80 ডিগ্রি, কারণ 100 আর 80 যোগ করে 180 হবে। তা দেখো আমাদের কিন্তু প্রমাণটা মিলে যাচ্ছে। তাহলে এটা আমাদের কিন্তু একবারে জানতে গেলে তোমাদের জানতে হবে সূত্রের মতন, যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা পাওয়া যায় সেই বহিস্থ কোণটি হয় অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হবে, ঠিক আছে। তাহলে এখানে হবে অ্যান্সারটা অন্তস্থ বিপরীত কোণের, অন্তস্থ বিপরীত
বিপরীত কোণের সমান, অন্তস্থ, ঠিক আছে, অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হবে, এটা আমাদের হবে অ্যান্সারটা। অন্তস্থ বানানটা একটু আমাদের এখানে এটা দিতে হবে একটু, ঠিক আছে, এই জায়গায় বানানো দেবো, বিসর্গ হবে, তাহলে অন্তস্থ বিপরীত কোণের সমান। চলে এসো 4 নম্বরটা। 4 নম্বরে বলেছে লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল চোঙের বৃত্তাকার তলের পরিধি ইন্টু ড্যাশ। দেখো এখানে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, দেখো চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা কি জানি 2πr/h, ওকে, তা 2πr/h। এবার চোঙের বৃত্তাকার তলে, দেখো চোঙ বলতে তোমাদের একটু আমি চোঙ এঁকে ছবিটা এঁকে বোঝাচ্ছি। দেখো এই হচ্ছে আমাদের চোঙ, এটা আমাদের ব্যাস, এই হচ্ছে আমাদের চোঙ। দেখো চোঙের যে আমাদের যেটা পার্শ্বতলের ক্ষেত্রফলটা হয় মানে ভূমির পরিধিটা নিয়ে এবং উচ্চতা নিয়ে, ঠিক আছে, তাহলে ভূমির পরিধির সূত্র হচ্ছে, দেখো এই যে চোঙের বৃত্তাকার তলের পরিধি মানে ভূমিটা, এই যে বৃত্তাকার, এটা বৃত্তের পরিধির সূত্র আমরা কি জানি 2πr, এখানে চোঙের ব্যাসার্ধ যদি r হয়, ঠিক আছে। এবার দেখো আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল যে উৎপন্ন হয়েছে, তো পার্শ্বতলের ক্ষেত্রফলটা উৎপন্ন হয়েছে আমাদের ভূমির পরিধির সঙ্গে উচ্চতা গুণ হয়েছে, তাই না, তাহলে এখানে যে সমান হবে, দেখো শুধু আমাদের কিন্তু এইচটা বাকি আছে, তাহলে চোঙের এই যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা হয়, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটাই বলতে পারবো, সেই চোঙের বৃত্তাকার তলের পরিধি ইন্টু উচ্চতা, মানে এখানে এইচ হবে, উচ্চতা হবে এখানে, ঠিক আছে, মানে আমরা এখানে কি বলবো, এখানে আমরা উচ্চতা বলে দিই, এইচ না বলে আমরা বলবো এখানে উচ্চতা, উচ্চতা যেটাকে আমরা এইচ বলি, তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের এখানে উচ্চতা হবে, তো তোমরা মনে রাখবা, কারণ এখানে কত হবে, এখানে আমাদের এইচ দিতে হবে, তারপরে দেখো দুই দিকে সমান হয়ে যাবে, এটা হচ্ছে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে চোঙের বৃত্তাকার তলের পরিধিটা, আমাদের বৃত্তের পরিধিটা, তার সঙ্গে আমাদের এইচ দরকার মানে উচ্চতা দরকার, তাহলে এখানে অ্যান্সারটা আমাদের দাঁড়িয়ে যাবে উচ্চতা। এবার আমরা নিয়েছি 2-এর 5 আর 6। 5-এরটা বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে তার পরিমাপ কত হবে। আচ্ছা এখানে দেখো আমাদের ছবিটাকে বোঝায়, একটা বৃত্তের কথা বলা হয়েছে, এবার ওই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান করে, মানে এখানে যদি আমরা এটা ব্যাসার্ধ নিই, ঠিক আছে, এটা ও, এটা আমরা এ নিলাম, তাহলে ব্যাসার্ধ নিলাম, দৈর্ঘ্যটা আর নিলাম, তাহলে এখানে এই ব্যাসার্ধের সমান করে একটা বৃত্তচাপ নিয়ে নিলাম, ঠিক আছে, মানে আর যতটা আছে ততটাই আমাদের একটা বৃত্তচাপ নিলাম, এই জায়গাটা, এই যে আমাদের এখানে এটাও আমরা আর হয়ে যাবে, তাহলে এই যে আমাদের এটা যদি বি নিই, তাহলে এই যে এ বি বৃত্তচাপটা, এ বি বৃত্তচাপটা আমাদের আর আছে, ঠিক আছে, এটা আর, এই জায়গাটা আমাদের আর, যতটা ব্যাসার্ধের সমান করে একটা বৃত্তচাপ যদি নেওয়া হয়, তাহলে ওই বৃত্তের কেন্দ্রে যে, দেখো ওই বৃত্তের এই যে বৃত্তচাপ দ্বারা যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে, যে কোণ উৎপন্ন তার পরিমাপ কত, তাহলে এই কোণের পরিমাপটা হয় আমাদের জানতে হবে, এটাকে বলা হয় 1 রেডিয়ান, ঠিক আছে, যেটাকে আমরা 1c বলি, মানে 1 রেডিয়ান, তাহলে এটা অ্যান্সারটা হবে এখানে 1 রেডিয়ান, ঠিক আছে, বা এটাকে তোমরা 1c বলবা, ঠিক আছে, সি বলতে রেডিয়ান, ঠিক আছে, 1 রেডিয়ান। চলে এসে 6 নম্বরটা। 6 নম্বরে বলছে পরিসংখ্যা বিভাজন তালিকায় প্রতিটি শ্রেণীর ক্ষেত্রে, ঠিক আছে, বলেছে সমান সমান 2 ইন্টু কী হবে এখানে, দেখো এখানে আমার হবে অ্যান্সারটা শ্রেণীমধ্যক, অ্যান্সারটা হবে শ্রেণী মধ্যক বা শ্রেণী মধ্যমান, দেখো এটা কি করে হয় আমি তোমাদের একটু বলি। দেখো কোনো একটা শ্রেণী আমরা নিলাম 10 থেকে 20, ঠিক আছে, তাহলে 10 থেকে 20, তো এর শ্রেণীর মধ্যমানটা কত পাবো এখানে, ঠিক আছে, তো এখানে যদি বলি শ্রেণীর মধ্যমানটা, মধ্যমানটা দেখো এখানে আমরা পেয়ে যাব 10 যোগ, মানে নিম্ন আর উচ্চ যোগ হবে আর 2 দিয়ে ভাগ হবে, তাহলে এটা 30কে 2 দিয়ে ভাগ করে কত পেয়ে গেলাম, 15 পেয়ে গেলাম, ওকে, শ্রেণীর মধ্যমানটা 15। দেখো এখানে শ্রেণীর মধ্যমানটা বসাই, তাহলে শ্রেণীর মধ্যমানটা 15 দিয়ে কত 30, ঠিক আছে, 15 দিয়ে পেয়ে যাবে তোমরা 30, তাহলে এখানে দেখো তো শ্রেণীটা 10 থেকে 20 আমাদের টোটাল কত আছে 30-এ আছে, তাহলে এই জন্য বলেছে পরিসংখ্যা বিভাজনের তালিকা প্রতিটি শ্রেণীর ক্ষেত্রে আমরা কী পাবো 2 ইন্টু শ্রেণী মধ্যক বা শ্রেণীর মধ্যমান পাবো। দেখো এই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে 2 ইন্টু 15 করলে পর 30, তাহলে এখানে 10 যে 20 আছে আমাদের 30 দেখাচ্ছে এখানে, তাহলে এটা আমাদের অ্যান্সারটা হবে শ্রেণী মধ্যক বা শ্রেণীর মধ্যমান। এবার 3-এর অঙ্কগুলোতে এসেছি, 3-এর 1 আর 2 নিয়েছি একসঙ্গে। 3-এর অঙ্কগুলো কিন্তু আমাদের সত্যমিথ্যা টাইপের অঙ্ক আছে, তা দেখো আমরা 3-এর 1-টা দেখে নেব কী বলছে। বার্ষিক 8% সরল সুদের হারে 100 টাকার 1 বছরের সুদ আসলের r/100 অংশ হবে। আচ্ছা আমরা দেখো, তো আমরা কী করবো, এই ক্ষেত্রে আমাদের সুদটা বের করবো, যেগুলো দেওয়া আছে মানগুলো, তাহলে এখান থেকে যে আমরা সুদটা বের করি কত বের হবে, তাহলে আসল
ইন্টু সময় 1 বছর ইন্টু r/100, এভাবে সুদ পাওয়া যায়। 100 কেটে দিলাম, তা দেখো সুদটা হয়ে গেল আমাদের আর হয়ে গেল। এবার এখানে দেখো যেটা বলেছে সুদটা আসলে এত অংশ, তাহলে এই যে এখান থেকে যদি আমরা আয়টা বের করি সুদটা, তাহলে আসল তো আমাদের 100, তাহলে আসলের r/100 অংশ। দেখি আমাদের এখানে আর মানটা আসছে, আর যদি চলে আসে তাহলে সত্য হবে। দেখো 100 কেটে গেল, আমাদের কত চলে আসলো, আর চলে আসলো। তাহলে কথাটা কিন্তু ঠিকই বলেছে, এখানে আমাদের সত্য কথা বলেছে, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল এখানে সত্য। এবার 2 অঙ্কটা দেখো, বলছে কোনো মিশ্র দ্বিঘাত করণীর ক্ষেত্রে সকল করণী নিরসক উৎপাদকই পূরক করণী, কিন্তু পূরক করণী মাত্রিক করণী নিরসক উৎপাদক নয়। আচ্ছা, এখানে দেখো পূরক করণী বলতে অনুবন্ধী করণী। এখানে যেটা বলেছে কোনো মিশ্র দ্বিঘাত করণীর ক্ষেত্রে সকল করণী নিরসক উৎপাদকই পূরক করণী হবে, অনুবন্ধী করণী কী বলেছে হবে। তাহলে এখানে দেখো আমি উদাহরণ দিচ্ছি তোমাদের, আমি একটা উদাহরণ নিলাম, √3 - 2 নিলাম। এর যদি বলা এই যে একটা আছে মিশ্র দ্বিঘাত করণী, এর যদি আমি বলি যে করণীয় উৎপাদক কত, করণীয় উৎপাদকটা আমরা এটা বলতে পারবো √3 + 2, ঠিক আছে। এত করণীয় উৎপাদকটা আমরা পেয়ে যাবো, এটা পেয়ে যাবো। তাহলে একে কি আমরা অনুবন্ধী করণী বলতে পারবো, এটাই বলেছি তো অনুবন্ধী করণী হবে। মানে এই যে মিশ্র দ্বিঘাত করণীটার যে করণীয় উৎপাদকটা পাবো সেটা হবে আমাদের পূরক করণী বা অনুবন্ধী করণী, এটাই আমাদের বলেছে কথাটা। তাহলে কি এটা হবে? দেখো এর করণীয় উৎপাদকটাকে আমরা এটা অনুবন্ধী করণী বলতে পারবো না। অনুবন্ধী করণী কখন হবে? যখন আমাদের এদের যোগফলটা মূলের সঙ্গে হবে। দেখো যোগফলটা কিন্তু মূলের সঙ্গে পাবো না, গুণফলটা মূলের সঙ্গে পাবো। গুণফল মূলের সঙ্গে হলে করণীয় নিরসক উৎপাদক, কিন্তু গুণফলও মূলের সঙ্গে হবে এবং যোগফলও মূলের সঙ্গে হবে, তখনই আমরা বলতে পারবো এই দুজনকে পূরক করণী বা অনুবন্ধী করণী। কিন্তু এদের যোগফলটা তো মূলের সঙ্গে পাবো না আমরা, ঠিক আছে। 2 কেটে যাবে, দেখো 2√3 পেয়ে যাবো আমরা। তাহলে এই জন্য দেখো এই কথাটা কিন্তু আমাদের মিথ্যা বলেছে। যে কথাটা বলেছে প্রথম পার্টে আমরা দেখে বুঝে নিয়েছি যে সকল করণীয় উৎপাদক, যে কোনো মিশ্র দ্বিঘাত করণীর সকল করণীয় উৎপাদকগুলো কি আমরা পূরক করণী কিন্তু পাবো না, ঠিক আছে না, মানে সবাই পাবো না। এটা যদি এভাবে থাকতো, যদি -√3 + 2, ঠিক আছে, সরি এটা আমরা মাইনাস ভালো করে লিখি। দেখো -√3 আমরা যে করণীটা থাকবে পুরো করণী কখন পাবো, দেখো মাইনাস এই যে করণীটার চিহ্নটা চেঞ্জ করে নেব, +√3 আছে -√3 নিব আর -2টা রেখে দেবো। যদি এটা যদি আমাদের দেওয়া হয়, এটা যদি বলি, তাহলে এখানে কিন্তু আমাদের হচ্ছে পূরক করণী বা বলেছে অনুবন্ধী করণী, তাই না, এই ক্ষেত্রে আমরা পাবো। কিন্তু এখানে সকল কথা বলেছে, যে সকল কথাটা চলেছে যে সকল মানে এও হতে পারে এও হতে পারে, এ কিন্তু পূরক হচ্ছে না, এ পূরক হচ্ছে, ঠিক আছে, কিন্তু সকল হবে না। তার জন্য এখানে সকল কথাটা বলেছে বলে অ্যান্সারটা আমাদের হবে মিথ্যা। আমরা এটা কি লিখে দেবো, অ্যান্সারটা মিথ্যা লিখে দেবো আমরা। এবার দেখো 3 আর 4 নিয়েছি আমরা। 3-এর প্রশ্নটা বলছে কোনো বৃত্তের একাধিক যে কেন্দ্রে সমান সমান কোণ উৎপন্ন করলে যেগুলি সর্বদা পরস্পর সমান্তরাল হবে। আচ্ছা, সর্বদা পরস্পর সমান্তরাল হবে না, কখনো কখনো সমান্তরাল হতে পারে। দেখো কখন সমান্তরাল হবে তখন আমি দেখাচ্ছি। এখানে দেখো আমি একটা ছবি এঁকে বুঝাই। ছবি নিলাম আমরা, AB একটা জে নিয়ে নিলাম, আর এখানে আমরা একটা CD জে নিয়ে নিলাম। এই দুটি জে হচ্ছে আমাদের সমান, ঠিক আছে। আর এখানে দেখো আমরা এভাবে AD যোগ করলাম আর CD যোগ করলাম, CB যোগ করলাম, ঠিক আছে। এটা আমাদের যদি কেন্দ্রবিন্দু হয়, ঠিক আছে, এখানে যখন এখানে বলবো যখন AD ও BCটা, এই যে AD আর BCটা যদি ব্যাস হয়, যখন AD ও CD ব্যাস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যাস। এদেরকে কি বললাম, এদেরকে আমরা ব্যাস বলে দিলাম। যদি এরা ব্যাস হয় তখন কিন্তু সমান্তরাল হবে। দেখো কীভাবে সমান্তরাল হচ্ছে আমি একটু বলে দিই তোমাদের। এখানে আমরা দুটো ত্রিভুজ নিলাম, ত্রিভুজ আমরা নিব, দেখো ত্রিভুজ AOB ও ত্রিভুজ আমরা নিব COD। এই দুটো ত্রিভুজ সমান হবে। এর কী করে দেখো, 1 নম্বর আমরা পেয়ে যাবো, দেখো OA সমান OA সমান আমরা পাবো OD পেয়ে যাবো, OA সমান OD, যেহেতু এগুলো ব্যাসার্ধ বৃত্তের। 2 নম্বর পেয়ে যাবো আমরা সমান, আর এখানে পাবো OB সমান বলতে পারবো আমরা OB আর OC, ঠিক আছে, এ বাহু সমান এগুলো বলতে পারবো। আর 3 নম্বরে তোমরা বলে দিতে পারবা, 3 নম্বর কাকে সমান দেখাতে পারবা, দেখো এই যে বলে যে কেন্দ্রের সমান কোণ, যেগুলি কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এরা দেখো এরা সমান কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা এখানে দেখো কোণগুলি সমান বলতে পারবো। এখানে আমি 3 নম্বর দেখাই। তাহলে 3 নম্বরে আমরা কোণ AOB
এরা প্রশ্নে বলে দিয়েছে। আর সিওডি এরা কিন্তু কেন্দ্রের সমান করবে। দেখো দুটো ত্রিভুজের 3টা শর্ত সমান, তা দুটো ত্রিভুজ কি সর্বসম বলতে পারবো। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম, তো সর্বসম ত্রিভুজ হলে পরে এই যে একান্তর কোণটি আছে, তাই এই কোণগুলো কী হবে, সমান হবে। তাহলে এই কোণগুলো আমাদের সমান হবে। তাহলে যখন এরা সমান আছে দেখো, তাহলে আমাদের কি বলতে পারবো এখানে, তাহলে একান্তর কোণ সমানের জন্য আমরা এবি সমান্তরাল সিডি বলে দিলাম। ঠিক আছে, তাহলে এবি সমান্তরাল সিডি যে দুটো পরস্পর সমান্তরাল হচ্ছে কখন, যখন এটা এই বিন্দুটা কেন্দ্রবিন্দু হবে তখন হবে। যদি কেন্দ্রবিন্দু না হয় তখন কিন্তু সমান্তরাল হবে না কিন্তু। ঠিক আছে, সবসময় কিন্তু সমান্তরাল হবে না। তাহলে এই যে সর্বদা কথা বলেছে, সর্বদা পরস্পর সমান্তরাল হবে না, সর্বদার জন্য এখানে অ্যান্সারটা আমাদের মিথ্যা চলে আসবে। এবার দেখো 4 নম্বর প্রশ্নটা, একটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল গোলকটির ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ বিশিষ্ট 4টি বৃত্তের ক্ষেত্রফলের যোগফলের সমান। হ্যাঁ, এই কথাটা কিন্তু সত্য হবে। দেখো এটা কি করে সত্য হবে, কারণ এই যে গোলকের যে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কত হয়, 4πr²। আর আমাদের বলে যে 4টি বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে 4টি বৃত্তের ক্ষেত্রফল কী হয়, এক একটা বৃত্তের ক্ষেত্রফল πr²। তাহলে এখানে πr² 4বার যোগ করে দেখো, 4টি বৃত্তের যে ক্ষেত্রফলের সঙ্গে যোগফল করলে কত হবে, 4πr² পেয়ে যাবো। তো এটা তো আমাদের গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে কথাটা সত্য আসছে, তাই না। তাহলে এটা দেখো আমি একটু বইতে বলি, তোমরা P- চলে যাবো, প্রমাণটা এখানে দেখিয়েছি 180 পাতায় তোমরা চলে যাও বইতে, আমি দেখাচ্ছি। এই যে দেখো এখানে একটা কী নিয়েছে, একটা এখানে দেখো একটা ফুটবল নিয়েছে, তাই না, মানে একটা ধরো ক্রিকেটের বল নিয়েছে। এই বলটাকে এখানে একটা কি করেছে, পিন দিয়ে আটকে তুলে দিয়ে পুরো বলটাকে মানে পাক দিয়ে মানে করে দিয়েছে, মানে ঘেরে দিয়েছে। ঠিক আছে, দড়ি দিয়ে এটাকে পাক দিয়ে ঘেরানো হয়েছে। এবার ওই পাকগুলো ছুটিয়ে এখানে 4টি অতটা ব্যাসার্ধ নিয়ে যতটা এখানে, তার আমি এখানে একটা ছবি এঁকে বুঝাই। একটা ধরো এখানে আমি দেখাচ্ছি যে একটা তোমাদের এই যে এখানে বল, এখানে একটা পিন নিয়ে একটা দড়ি দিয়ে এভাবে গোটাকে এটা ঘেরেছে, পুরো দড়ি দিয়ে পুরো ওখানে ঘেরেছে ছবিতে। ঠিক আছে, আর ওই দড়িটা নিয়ে, ঠিক আছে, যতটা এখানে ব্যাসার্ধ পাবো, এখানে ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি আমরা ধরে নিই, ততটাই আমাদের একটা নিয়ে এভাবে যদি আমরা ওই দড়িটাকে নিয়ে পাক করি, তাহলে এরকম কিন্তু আমরা 4টা বৃত্ত পাবো। কটা বৃত্ত পাবো, 4টা বৃত্ত পাবো ওই দড়িটা মাপ দিয়ে। মানে যতটা দড়ি পেঁচানো হয়েছে বলটাকে ঘুরিয়ে পুরো ওই দড়িটা নিয়ে যদি আমরা এভাবে গোল করি, মানে এটা তো হচ্ছে আমাদের বল ছিল, আর এখানে আমরা বৃত্ত আকারে যদি আমরা গোল করতে চাই, তাই না, চাকতির আকারে বৃত্ত আকারে, তাহলে এভাবে যদি ঘুরিয়ে 4টা আমাদের বৃত্ত তৈরি হবে। এর ব্যাসার্ধ যত হবে এর ব্যাসার্ধ ততই হবে, তাই না। তাহলে এখানে যে টোটাল যে ক্ষেত্রফলটা আছে এই 4টা বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। এই জন্য আমাদের গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে 4πr²। তাহলে এই কথাটা কিন্তু আমাদের এখানে সত্য হবে অ্যান্সারটা। ঠিক আছে, সত্য। এখানে কিন্তু বইতে কিন্তু ভালো করে বলে দিয়েছে, তোমরা এই যে বইতে 180 পাতা 179 পাতায় তোমরা এটা প্রথম থেকে এগুলো পড়বা এই জিনিসগুলো, এটা তোমরা যে পড়ো এই যে লাইনগুলো, তাহলে তোমরা কিন্তু এখানে বুঝে নিতে পারবা যে কথাটা আমাদের সত্য হবে। এটা সব তোমাদের ভাষাগুলো একটু পড়ে নিবা ভালো করে। এবার 5 আর 6 দেখো, 5-এর প্রশ্নটা বলছে sin α বাই sin β সমান আলফা বাই বিটা, এটা কি হতে পারে। আচ্ছা দেখো, এটা এখানে আলফা বিটার মান যদি আমরা বলি, আলফার মান ধরো 60 ডিগ্রি আর বিটার মান ধরো 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো সাইন এখানে হয়ে যাবে আমাদের 60 ডিগ্রি আর এটা হয়ে যাবে সাইন 30 ডিগ্রি। তো এদের মানগুলো হচ্ছে এটা √3/2 আর এর মান হচ্ছে হাফ। তো এটা √3/2, এটা উল্টে গিয়ে আমাদের 2 হবে, 2 দিয়ে কেটে গিয়ে আমরা √3 একটা মান পেলাম, তাই না। এখানে মান পাবো। আর এইদিকে দেখো, এদিকে যদি আমরা তাহলে এখানে মান কত পাচ্ছি আমরা, এই মানটা দেখো, এই মানটা আমাদের দেখো 30 ডিগ্রি আর 60 ডিগ্রির মানটা আমাদের 1/2। দেখো দুই দিকে কি সমান এসেছে, দুই দিকে সমান আসেনি। ঠিক আছে, হ্যাঁ, উভয় দিকে কিন্তু সমান আমরা পাইনি, তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে না, ঠিক না। তাহলে এখানে অ্যান্সারটা আমাদের কি হবে, এটা মিথ্যা হবে। তোমাদের এখানে বলে দিই, এগুলো হচ্ছে, এটা হচ্ছে আমাদের কোণ। ঠিক আছে, এগুলো হচ্ছে কোণ আর এগুলো হচ্ছে কোণ অনুপাত। এগুলো একটা মান পাবো, এগুলো ডিগ্রিতে পাবো। তাহলে উভয় দিকে কিন্তু সমান কিন্তু আমরা পাচ্ছি না, উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এখানে আমাদের √3 আসছে আর এদিকে আমাদের হাফ আসছে। মানে অ্যাকচুয়ালি এটা কি নট ইকুয়াল টু আমাদের কী হবে, এটা হাফ আসবে। তোমরা দেখতেই পাচ্ছ মানগুলো, আলফার মানটা নিয়েছি, একটু মানটা আমরা উল্টো নিয়ে নিলাম। এখানে মানটা হবে আগে 60 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হবে, এটা আর এটা হবে আমাদের 30 ডিগ্রি। তাহলে কত আসছে, এটা 2 আসছে। তাহলে এখানে যদি বলি 2 মানটাই দেখো, 2 মানটা কিন্তু সমান পেলাম না, দুটো মান কিন্তু আমরা আলাদা আলাদা মান পেলাম। তাহলে এই জন্য আমাদের অ্যান্সারটা মিথ্যা।
আচ্ছা, চলে এসে আমাদের 6 নম্বরটা, তথ্যের সংখ্যাগুরু মান কখনোই একাধিক হতে পারে না। দেখো এখানে তথ্যের সংখ্যাগুরু মানগুলো একাধিক হতে পারে, ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে হতে পারে না বলে সেটা মিথ্যা হবে। এটা কী করে আমি দেখাচ্ছি, ধরো কোনো তথ্যগুলো এভাবে আছে 2 4 2 7 8 12 7 14 এভাবে তথ্যগুলো আছে। তাহলে এখানে দেখো 2 আমরা কিন্তু কটা নিয়েছি, 2টো 2 নিয়েছি। আর এখানে দেখো 7 কটা আছে, 2টো 7 আছে। তাহলে এখানে সংখ্যাগুরু মানগুলো 2ও বলতে পারবো আর 7ও বলতে পারবো। সংখ্যাগুরু মান একাধিক হতে পারে, এখানে হতে পারে না বলেছে, তার জন্য এখানে অ্যান্সারটা হয়ে যাবে মিথ্যা। এবার দেখো 4-এর অঙ্কগুলো আসলাম। 4-এর অঙ্কগুলো কিন্তু এখানে 2 মার্কের এগুলো প্রশ্নগুলো আছে, এক একটা প্রশ্নের জন্য তোমরা 2 নম্বর পেয়ে যাবা। তাহলে এই অঙ্কগুলো একটু আমাদের লিখে করতে হবে, তোমাদের ভাষা দিতে হবে। এখানে যদি বেশি সংক্ষেপে করো তো তোমাদের কিন্তু মাধ্যমিকের নম্বরটা ঠিকঠাক হবে না। তো দেখো আমি করাচ্ছি অঙ্কগুলো কীভাবে। দেখো 4-এর একটা বলছে, বার্ষিক 5% সরল সুদের হারে এক ব্যক্তি কিছু টাকা মানে আসলটা দেওয়া নাই, কিছু টাকা ব্যাংকে জমা রাখেন। 5 বছর পর তিনি মোট কত টাকা পাবেন, এটা বলেছে মোট টাকা পাবেন, যেখানে সুদ আসল থেকে 12,500 টাকা কম বলেছে। ঠিক আছে, তাহলে মোট টাকা পাবেন মানে সুদ আসল টাকাটাই বের করতে বলেছে। কিন্তু এখানে আবার কন্ডিশন বলেছে একটা, সুদ আসল থেকে 1250 টাকা কম পাবে, সুদ আসল থেকে। তা আমরা যদি সুদ আসলটা ধরে নিই তাহলে আসলটা পেয়ে যাবো। তাহলে এখানে আমরা অ্যান্সার দিয়ে আমরা ধরে নিব, ধরি সুদ আসল সেটা আমরা x টাকা ধরে নিলাম। ঠিক আছে, আমাদের কিন্তু সুদ আসলটা বের করতে বলেছে, মানে এক্সের মানটা পেলেই অ্যান্সার হয়ে যাবে। মোট কত টাকা পাবেন, যেটা আছে সুদ আসল, তাই না, যে টাকাটা জমা থাকে, সুদটাও আর আসলটাও। এবার দেখো আমরা আসলটা বের করতে পারবো। তাহলে অতএব আসলটা কত হবে, মানে সুদ আসল থেকে, সুদ আসলটা আমরা তো x টাকা ধরলাম, সুদ আসল থেকে কত 12,500 টাকা কম বলেছে। তাহলে এটা বিয়োগ দিয়ে দেবো, এত কম। তো দেখো আমরা আসল পেয়ে গেলাম। তো সুদ আসল জানা গেল, আসল জানা গেল, তাহলে তো আমরা সুদটা পেয়ে যাব। সুদ একে আমরা আই বলি, আসলটাকে পি বলা হয়, এটাকে আমাদের পি বলা হয়। আচ্ছা, তাহলে এখানে সুদটা পেয়ে যাবো। দেখো সুদ আসল থেকে আমরা আসলটা বাদ দিব, x মাইনাস 12,500। তাহলে এটা দেখো x কেটে যাবে এখানে, তাহলে এখানে 12,500 পেয়ে যাবো। ঠিক আছে, এত টাকা আমাদের সুদ পেয়ে গেলাম। এবার আমাদের সূত্র কি জানি, অতএব আই সমান PTR/100। ঠিক আছে, এখানে মানগুলো বসিয়ে দেবো আমরা। আই বলতে দেখো আই হচ্ছে 12,500, আর পি হচ্ছে আমাদের কত, পিটাই যে বের করলাম আসল আমাদের হচ্ছে x মাইনাস 12,500। আচ্ছা, টি বলতে এখানে দেখো 5 বছর, সময়টা আমাদের 5 বছর। আর সুদের হার এখানে 5% বলে দিয়েছে, 5% মানে নিচে আমাদের 100 হবে। ঠিক আছে, এই যে নিচের 100টা এখানে দিলাম। এবার একটু কাটাকাটি করি, পাই দিয়ে যদি আমরা কেটে দিই, এখানে পাই দিয়ে 10, 5 5 25, 2টো 0, আবার পাই দিয়ে কাটবো, 5 5 25, আবার 2টো 0, 500 দাঁড়িয়ে গেলো এখানে। আচ্ছা, এখানে যদি একটু বর্গগুণ করি তাহলে x মাইনাস 12,500 সমান এদিকে যদি গুণ করে দিই তাহলে এখানে 500 আর আবার 2টো 0 গুণ হয়ে যাবে, 100টা দিয়ে গুণ করে দিলাম আমরা। তাহলে x সমান এটা এদিকে গিয়ে যোগ হয়ে যাবে। তাহলে এদিকে যোগ হয়ে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। দেখো আমরা পেয়ে যাবো 2টো 0, আর এখানে আমাদের 5টা নামবে 5, আর এখানে 2টা নামবে 2, আর 5 আর 1 যোগ হয়ে 6 হয়ে যাবে। দেখো 62,500 টাকা। তাহলে এটা আমরা অ্যান্সার পেয়ে গেছি। তাহলে এখানে আমাদের বলে দেবো, অতএব তিনি মোট কত টাকা পাবে, 62,500 টাকা পাবে। এটাই আমাদের অ্যান্সার। এবার দ্বিতীয় অঙ্কটা দেখো, বলছে সুদের পর্ব 6 মাস হলে 10,000 টাকার 1/2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম পর্বে 10%, দ্বিতীয় পর্বে 20% এবং তৃতীয় পর্বে 40% হবে। এভাবে কিন্তু সুদের হারগুলো আলাদা পর্বে আলাদা আছে আমাদের 8টা। তাহলে দেখো এই অঙ্কটা দুভাবে করা যায়, ডিটেলসেও করা যায়, আর একটা শর্টকাট আমাদের নিয়ম আছে সেভাবেও করা যায়। তো আমি একটু ডিটেলসে করিয়ে দিই, ডিটেলসে করিয়ে দেওয়ার পর তারপরে আমি শর্টকাট নিয়মটা দেখাচ্ছি। তো দেখো আমরা অঙ্কটাকে করব। দেখো এখানে 3টি পর্ব বলেছে, 3টি পর্ব কেন হবে এখানে, যেহেতু এখানে 6 মাস অন্তর দেয়, 1.5 বছর, 6 মাস 1 বছর, আবার 6 মাস 1.5 বছর, তাই না।
তাহলে এখানে আমরা প্রথম পর্বে সুদটা বের করব। প্রথম পর্বের সুদ। প্রথম পর্বের সুদটা আমাদের হবে, দেখো সরল সুদের আকারে আমরা এটা বের করবো, আমরা ধাপে ধাপে বের করবো। চক্রবৃদ্ধি সুদ সরল সুদের আকারেও করা যায় ধাপে ধাপে। আচ্ছা, প্রথম পর্বের সুদটা আমরা পেয়ে যাব আসল হচ্ছে 10,000, পিটিআর বাই 100, ওই সূত্রটি আমাদের। টি হচ্ছে আমাদের, দেখো সময়টা এখানে হচ্ছে, দেখো 6 মাস অন্তর, তাহলে 6 মাসকে আমাদের বছর করতে হবে, 6/12। আর এখানে হচ্ছে সুদের হারটা, দেখো প্রথম পর্বের সুদের হারটা হচ্ছে 10%, মনে রাখবা। এখানে কিন্তু আলাদা আলাদা সুদের পার্সেন্টগুলো আছে, 10/100। তাহলে এখানে আমরা একটা শূন্য এখানে কাটালাম, এখানে একটা শূন্য কাটালাম। এখানে আমাদের কত হবে, 6 দিয়ে 12, আর এটা যদি আমরা করি তাহলে 2 5 10, 500। তাহলে এখানে কিন্তু আমরা সুদটা কত পেলাম, 500 পেয়ে গেলাম, 500 টাকা। আচ্ছা, তাহলে দেখো এবার দ্বিতীয় পর্বের আসলটা কিন্তু এবার চেঞ্জ হবে। আসল কিন্তু এটা থাকবে না। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটাই আমাদের পার্থক্য, যে প্রতি বছর আসলটা চেঞ্জ হয় প্রতি ধাপে ধাপে। আমরা লিখব দ্বিতীয় পর্বের আসল। দ্বিতীয় পর্বের আসল, দেখো আসলটা আমাদের চেঞ্জ হবে। আসল আগে ছিল, আসলটা কত, প্রথমে আসলটা ছিল 10,000, এর সঙ্গে এই যে সুদটা, ঠিক আছে, প্রথম পর্বের সুদটা কিন্তু যোগ হয়ে যাবে। যোগ হয়ে কত হবে আমাদের, এদিকে হয়ে যাবে আমাদের 10,500 টাকা। ঠিক আছে, দ্বিতীয় পর্বের আসল এটা হয়ে গেল। এবার দ্বিতীয় পর্বের সুদ বের করবো আমরা। দ্বিতীয় পর্বের সুদটা আবার কী হবে, দেখো আসল ইন্টু আসলটা আমাদের এটা, তাহলে আসল হয়ে গেল আমাদের 10,500 ইন্টু সময় ওই সময়টা হবে 6 মাস অন্তর, তাই না, একটাই সময়টা হবে 6/12। আর ইন্টু, দেখো এখন সুদের হারটা কিন্তু দ্বিতীয় পর্বে আছে 20%, খেয়াল রাখবা, সুদের হারটা কিন্তু চেঞ্জ করেছি, 20/100 হয়ে যাবে। তাহলে এখানে একটা শূন্য কাটালাম, আর এখানে এর সঙ্গে একটা শূন্য কেটে দিলাম, 6 দিয়ে 12, আর এই 2 কেটে গেল। তাহলে আমাদের এখানে সুদটা কত পেলাম, এখানে সুদটা পেয়ে গেলাম 1,050। দেখো আমাদের সুদটা কত হলো, 1,050। তাহলে এবার তৃতীয় পর্বের আসলটা কত হবে, তো তৃতীয় পর্বে আবার আসলটা কিন্তু চেঞ্জ হবে। তৃতীয় পর্বের আসলটা হবে, দেখো দ্বিতীয় পর্বের আসলটা কত ছিল, দেখো দ্বিতীয় পর্বের আসলটা ছিল আমাদের 10,500, আর এখন এই যে সুদটা পেলাম দ্বিতীয় পর্বের সুদটা, সেটা আমাদের কিন্তু যোগ হয়ে যাবে আসলের সঙ্গে, নতুন আসল তৈরি হবে। তা যোগ করি, এটা হবে আমাদের 0, এটা হবে আমাদের 5, আর এখানে আমাদের এটা শূন্যর সঙ্গে, আচ্ছা দেখো 0 5 এটা হয়ে গেল, আর এই 5টা 0, তাহলে এখানে আবার একটা 5 দাঁড়াচ্ছে, ঠিক আছে, আর 1 আর 0, তাহলে এখানে আবার 1 দাঁড়াচ্ছে, 1, ঠিক আছে, 11,550। এই টাকাটা আমাদের নতুন এখন আসল তৈরি হয়ে গেলো তৃতীয় পর্বের জন্য। এবার তৃতীয় পর্বের সুদ বের করবো, তাই না। আচ্ছা, 3টা ধাপে হবে যেহেতু 1.5 বছর, তাহলে এবার লিখব তৃতীয় পর্বের সুদ। এটাই আমাদের লাস্ট হবে, 3টা ধাপ হবে, ঠিক আছে। এখানে যেহেতু 1.5 বছর, 6 মাস করে 1.5 বছর, 3টা পর্ব, তৃতীয় পর্বের সুদ। তাহলে আসলটা আমাদের এই যে 11,550 ইন্টু, আর সময় তো ওটাই 6 মাস অন্তর, তাহলে 6 মাসকে কিন্তু দেখো বছর করা হয়েছে বলে 12 দিয়ে ভাগ করা হয়েছে। আর তৃতীয় পর্বে দেখো সুদের হারটা 40% বলে দিয়েছে, তাহলে এখানে হবে আমাদের 40/100, একটা শূন্য কাটালাম, এখানে একটা শূন্য কেটে দিলাম, 6 দিয়ে 12, আর এখানে 2 দিয়ে 4। এবার এটাকে 2 দিয়ে আমরা গুণ করি, 2 দিয়ে গুণ করলে হবে আমাদের 10 1 11, আর 2 একে 2, অর্থাৎ 3 হয়ে যাবে, আবার 2 একে 2, ঠিক আছে, এই যে 2,310 টাকা। এটা হয়ে গেল আমাদের এখন সুদ। তো এবার আমরা দেখো শেষে অ্যান্সারটা পেয়ে যাবো এবার 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধিটা। তাহলে এখানে অতএব দিয়ে আমরা লিখে দিই এবার, তাহলে 1/2 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি। অ্যান্সার যেহেতু আমরা পেয়ে যাব সমূল চক্রবৃদ্ধি। দেখো সমূল চক্রবৃদ্ধি কী করে পাবো, দেখো আমাদের তৃতীয় পর্বের যে আসলটা ছিল, আসলটা কত পেয়েছি আমরা, 11,550, এর সঙ্গে তৃতীয় পর্বের সুদটা আমাদের যোগ হয়ে যাবে 2310 টাকা। এটা যোগ করলে আমাদের অ্যান্সার। দেখো এটা 0 নেমে যাবে, এটা 6 নামবে, এদিকে 3 আর 5 8 নেমে যাবে, এদিকে 2 আর 1 3 নেমে যাবে, আর একটা আমাদের বসে যাবে 13,860 টাকা। এটা হবে আমাদের 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি। আচ্ছা, এটা তো আমি করে দিলাম তোমাদের ডিটেলসে, ঠিক আছে। এবার একটা শর্টকাট নিয়ম আছে, আমি শর্টকাট নিয়মটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে শর্টকাট নিয়মটা করবা।
তাই এটা তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? স্ক্রিনশট নিলে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এবার এটা মুছে দিচ্ছি, আমাকে মুছতে হবে, আমি শর্টকাট নিয়মটা দেখাবো বলে। দেখো এই জায়গাটা আমাদের হয়ে যাবে। এখানে দেখো আমাদের যেটা শর্টকাট নিয়মটা আছে, সেই শর্টকাট নিয়মটা এভাবে আছে। দেখো সেটা আমরা করব কি, যে 1.5 বছরের, অতএব লিখে দেবো 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি। সেটা হবে, দেখো সূত্রটা হচ্ছে আমাদের আসলটা কত ছিল, 10,000, আসল ইন্টু 1+, ঠিক আছে, আসল ইন্টু 1+ আর বাই, দেখো প্রথম আরটা কত ছিল আমাদের 10 বাই, এখানে আমাদের 2 হবে, 2টা আমি কেন হচ্ছে আমি বলে দেবো, 2/100 এটা, তারপরে 1+, তারপরে এটা কত আছে 20 আছে, তাহলে 20/2 ইন্টু 100, ঠিক আছে, আর আবার আছে 1+, তারপরে হবে এখানে 40/2 ইন্টু 100, এত টাকা হবে আমাদের, ঠিক আছে? এটা আমাদের কিন্তু সূত্র মতো মনে রাখবো। এখানে 2টা কেন আসছে, দেখো 2টা পাবো, এখানে দেখো 6 মাস অন্তর বলেছে না, তাহলে 12কে তোমার 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে 12, ঠিক আছে, তাহলে আমি 2 পেলাম। যদি 3 মাস অন্তর বলতো, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করতাম, তাহলে এখানে কিন্তু 4 পেয়ে যেতাম, তাহলে এখানে কিন্তু 4 হতো, ঠিক আছে? এটা কিন্তু আমাদের নিয়ম আছে, সূত্র আছে, তোমাদের বইতে একটু দেখিয়ে দেবো। আচ্ছা, এখানে লক্ষ্য করো আমাদের সরলটা যদি করি আমরা এই মানটা পেয়ে যাব। তাহলে সরলটা দেখো কীভাবে করছি, এখানে 10,000, আর এখানে দেখো এখানে আমাদের একটা শূন্য যদি কেটে যায়, 2×5 = 10, তাহলে এটা আমরা পেয়ে যাবো 105/100, এখানে 2 কাটানোর পরে এখানে 10, তাহলে এখানে পেয়ে যাবো 110/100, এখানে যদি 2 কাটে তাহলে এখানে হবে 20, তাহলে এখানে হবে 120/100, ঠিক আছে? তাহলে এখানে 2 শূন্য কেটে গেল, এখানে এই শূন্য কেটে গেল আমাদের, ঠিক আছে? আচ্ছা, এগুলো যদি সবগুলো গুণ করো, এই গুণ করে তোমরা পেয়ে যাবা 13,860 টাকা কিন্তু গুণ করে পেয়ে যাবে তোমরা। এটা আমাদের হচ্ছে শর্টকাট নিয়ম। তাহলে আমি 2টো নিয়ম তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে? তোমাদের যেটা ভালো লাগবে সেই নিয়মে তোমরা করতে পারবা। আমি তো বলবো যে ডিটেলসের নিয়মটাই করো, যত ডিটেলসে করবা অঙ্ক কিন্তু ভালো হয়। ওকে, এবার দেখো 3 প্রশ্ন বলছে, যদি x = √5 + 1 হয় তাহলে দেখাও যে s² - 2x = 4। আচ্ছা, দেখো আমরা x এর মান দেওয়া আছে, তাহলে আমরা যদি বাম পক্ষ কাজ করি, অ্যান্সার লেফট হ্যান্ড সাইড s² - 2x, এখানে x এর জায়গায় x এর মানটা যদি বসিয়ে দিই √5 + 1 তার হোল স্কোয়ার, আর এখানে লিখবো আমরা √5 + 1, এখানে হচ্ছে আমাদের a² a + b² সূত্র, a² + 2ab + b², আর এখানে যদি গুণ করে দাও এটা পেয়ে আবার -2 √5 - 2, এখানে 5 আসছে, আর এখানে পেয়ে যাচ্ছি 2 √5, এটা +1, এটা -2 √5 - 2, এটা তো কেটে যাচ্ছে দেখতে পাচ্ছি। তাহলে এটা আর এটা যোগ বিয়োগ করে দেখো আমাদের কত আসছে, এটা আছে -1 5 থেকে চলে গেলে 4, তাহলে এটা আমাদের দেখো রাইট হ্যান্ড সাইড চলে এসেছে। তাহলে আমরা প্রুফটা করতে পারলাম। দেখো এবার 4 প্রশ্নটা বলছে, বাস্তব সহগ যুক্ত একচল বলতে x থাকবে সমীকরণে, একচল বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণের s² এবং x0 এর সহগ সমান, যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজগুলির অন্যান্য তা এবং প্রথম সমীকরণ দুটি অভিন্ন হবে, যুক্তি সহকারে দেখাও। আচ্ছা, আমাদের এখানে উদাহরণ নিতে হবে, যেভাবে প্রশ্নে বলেছে যে এমন একটা সমীকরণ নিব আমরা যার s² এবং x0 সহগ সমান হবে। তাহলে আমরা এখানে দেখো অ্যান্সার দিয়ে আমরা লিখব প্রশ্নানুসারে সমীকরণটি নেওয়া হলো। আমরা সমীকরণটি নিচ্ছি কোনটা, আমরা নিচ্ছি s² + x + 1 = 0। দেখো কী বলেছে, দেখো s² সহগটা 1 আছে, আর x0 যেটা, দেখো x0টা এখানে কিন্তু 1ই আছে, ঠিক আছে, এখানে x0 আছে। তাহলে এই দেখো আমাদের ঠিকঠাক নেওয়া হয়েছে যেভাবে, আর এখানে আমরা যেটা নিতে পারি। তাহলে এই যে এই সমীকরণের বীজগুলি যেটা হবে,
সেটা আরেকটা যে সমীকরণ বের হবে, এই সমীকরণের বীজগুলির অন্যান্য যে একটা সমীকরণ বের হবে, সেই দুটো সমীকরণ অভিন্ন বলেছে, মানে একই সমীকরণ আসবে। তাহলে আমরা ধরে নেব এই সমীকরণ বীজগুলি, এই দ্বিঘাত সমীকরণের বীজগুলি বীজদ্বয় আমরা বললাম, দুটো বীজ থাকে, তাহলে বীজদ্বয় আলফা ও বিটা। ঠিক আছে, এটা আমরা ধরি। তাহলে এখান থেকে আমরা কি বের করব? আলফা প্লাস বিটা বের করব। তাহলে আলফা প্লাস বিটার মানটা কী হবে? -b/a, তাহলে -1। আর আলফা বিটার মানটা c/a মানে 1 বের হবে। দেখো এবার দেখো, যে সমীকরণটা বের করতে বলেছে, তাই না, যেটা অভিন্ন হবে, যে সমীকরণের বীজগুলি, এই সমীকরণের বীজগুলি অন্যান্য, তাহলে যে সমীকরণটি তাহলে প্রশ্নানুসারে যে সমীকরণটির বীজ, মানে এটাকে যে সমীকরণ নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে সমীকরণ বলে দিয়েছে, যে সমীকরণের বীজদ্বয় হবে 1/α আর 1/β। ঠিক আছে, এটা আমরা প্রশ্ন অনুসারে বলতে পারবো। অন্যান্য বলেছে এখানে। ঠিক আছে, এই যে অন্যান্য বীজগুলির অন্যান্য। আচ্ছা, তাহলে এখানে আমরা এখন করব কি? 1/α প্লাস 1/β, মানে বীজদ্বয়ের যোগফল বের করব। তাহলে এখানে দেখো, এখানে ভগ্নাংশের যোগবিয়োগটা আমরা এটা পেয়ে যাচ্ছি। এখানে আমরা যদি মানগুলো বসাই, তাহলে হচ্ছে -1 1, তাহলে এটা আমরা দেখো 1-এ পেয়ে গেলাম আমরা। এবার আমরা বীজের গুণফল এবং বীজের গুণফল দেখাচ্ছি। তাহলে বীজের গুণফলটা এখানে 1/α বিটা, তাহলে এখানে 1/1। তাহলে এবার যে সমীকরণটি আমরা বের পেয়ে যাবো, আমরা লিখব যে সমীকরণটি, সমীকরণটার নামই দিয়ে দিলাম যে সমীকরণ। ঠিক আছে, যে সমীকরণটি হলো দেখো সমীকরণটা কীভাবে পাবো? s² মাইনাস বীজদ্বয়ের যোগফল, যেটা -1 প্লাস ইন্টু x, আর বীজের গুণফল = 0। তাহলে এখানে সরল করে দেখো, s² এটা প্লাস পেয়ে গেলাম আমরা, প্লাস x, আর এইদিকে আমাদের +1 আছে, +1। ঠিক আছে, তাহলে এখানে দেখো, আমরা যদি 1 নং নাম দিই, আর এটাকে যদি আমরা 2 নং নাম দিই, তাহলে 1 ও 2 থেকে আমরা কী পাচ্ছি? 1 ও 2 থেকে আমাদের কিন্তু এটা আমরা প্রমাণ করতে পারলাম অভিন্ন। তাহলে এখানে বলতে পারবো 1 ও 2 দুটোই দ্বিঘাত সমীকরণ অভিন্ন দেখাতে বলেছিল, মানে একই রকম জায়গায় বলে, ভিন্ন নয়, অভিন্ন। ঠিক আছে, আচ্ছা এখানে একটু ভালো করে লিখি আমরা। ঠিক আছে, অভিন্ন, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমাদের দেখাতে বলেছিল, তো আমাদের অ্যান্সার বলে দিলাম। এর পাশের প্রশ্নটা দেখো, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত বহিস্থ বিন্দু পি থেকে PQ ও PR বৃত্তের দুটি স্পর্শক। আর বলেছে PQ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল 60 বর্গ সেমি হলে ও বিন্দু থেকে P বিন্দু দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, ছবিটা এঁকে তোমাদের একটু বোঝাই। প্রথমে আমাদের একটা বৃত্ত বলে, এই যে আমাদের ছবি, তাহলে এইভাবে আমরা একটা স্পর্শক করলাম। তাহলে এখানে দেখো, স্পর্শকটা যেটা বহিস্থ বিন্দুটা আমাদের P বলে দিয়েছে, আর এখানে যে স্পর্শকগুলোর নাম বলেছে, একটা বলেছে PQ আর PR। এটা PQ, আর এটা আমরা PR নিলাম। এখানে আমরা কেন্দ্রবিন্দু নিলাম, ও কেন্দ্র নিলাম, তাহলে এখানে OQ আর OR আমরা যোগ করে দিলাম। আচ্ছা, এগুলো কিন্তু আমাদের 90 ডিগ্রি হয়, আমরা জানি এগুলো 90 ডিগ্রি। ঠিক আছে, এগুলো আমাদের 90 ডিগ্রি হবে। আর আমাদের বলেছে দেখো, বৃত্তের দুটি স্পর্শ আমরা ও বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে বহিস্থ বিন্দু P থেকে, দেখো P থেকে PQ আর PR দুটি স্পর্শ অঙ্কন করলাম। আর বলেছে এখানে PQOR, ঠিক আছে, PQOR, এই যে চতুর্ভুজটা আছে, চতুর্ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমাদের দেখো, ও বিন্দু থেকে P বিন্দু দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমাদের এটা যোগ করতে হচ্ছে। এই যে আমাদের OPটা, OPর দৈর্ঘ্য বের করতে বলেছে, OP কত হবে। তা দেখো আমরা কিভাবে বের করব।
এখানে যে আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই দুটো ত্রিভুজ সর্বসম হবে, ঠিক আছে। কেন সর্বসম? দেখো আমাদের এই দুটো কোণ সমান, এটা তো সাধারণ বাহু, আর আমাদের দেখো আমাদের এই কোণটা আর এই কোণটা আমাদের সমান হবে। এগুলো আমাদের কিন্তু কি বলে যে উপপাদ্যগুলো আছে, তাহলে দুটো ত্রিভুজ সর্বসম আমরা বলতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা বলবো অ্যান্সার দিয়ে। আচ্ছা, প্রশ্নানুসারে এবং উপপাদ্য 41, ঠিক আছে, উপপাদ্য 41 থেকে আমরা বলতে পারবো ত্রিভুজ POQ সর্বসম ত্রিভুজ PRO, ঠিক আছে, PRO, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলে দিলাম। দেখো উপপাদ্যটা আমরা দেখাচ্ছি, P-211 পাতায় তোমরা চলে যাবা। এই যে দেখো এখানে, এই যে দেখো POA, এখানে AB নাম দিয়েছে, POA আর POB এখানে সমান বলে দিয়েছে, তাই না? এই কোণগুলো 90 ডিগ্রি, ঠিক আছে। এই যে দেখো দুটো কোণ সমান, এই যে এই কোণ আর এই কোণ সমান, আর ওপিটা সাধারণ বাহু দেখিয়েছে এখানে। এই যে প্রত্যেকের সমকোণ, OP সাধারণ বাহু, আর OA আর OB সমান, ঠিক আছে। এই যে PQ আর PR এরা সমান হবে, এই স্পর্শকগুলো এরা দূরত্ব কিন্তু সমান হবে আমাদের। তাহলে এই যে উপপাদ্য থেকে এখানে দুটো ত্রিভুজ সর্বসম দেখিয়েছে, সেখান থেকে আমরা বলে দিলাম যে এই দুটো ত্রিভুজ সর্বসম। এবার এখানে দেখো এই যে দুটো ত্রিভুজ যদি সমান হয়, তাহলে এটা তো চতুর্ভুজটা যেটা আছে ক্ষেত্রফলটা আমরা এখানে বলতে পারবো যে চতুর্ভুজের ক্ষেত্রফল দেওয়া যায় সম্পূর্ণটা। চতুর্ভুজটা কত আছে এখানে? চতুর্ভুজটা আছে PQOR, ঠিক আছে। এই যে এই চতুর্ভুজের ক্ষেত্রফল অর্ধেক হবে, তাহলে এখানে চতুর্ভুজটাতে আমাদের দেওয়া হয়ে গেছে ক্ষেত্রফল 60, তাহলে 60-এর অর্ধেক, তাহলে কত পেয়ে যাবো আমরা? এটা পেয়ে যাবো আমরা 30 বর্গ সেমি, ঠিক আছে, 30 বর্গ সেমি পেয়ে গেলাম ত্রিভুজগুলোর ক্ষেত্রফল। আচ্ছা, আমরা এখন নিব, এটা তো আমাদের সমকোণী ত্রিভুজ। দেখো এখানে আমরা ORটা আমরা বলে দিই যে OR লম্ব RP, ঠিক আছে। তাহলে এখানে যে কোণটা আছে ORPটা, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা বলবো সমকোণী ত্রিভুজ POR বলে দিই আমরা, সমকোণী ত্রিভুজ POR এর আমরা বলে দিলাম POR এর যদি আমরা ক্ষেত্রফল বের করি, POR এর ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু লম্ব, সমকোণী ত্রিভুজের লম্ব লিখবো আমরা। তাহলে হাফ ইন্টু দেখো ভূমিটা আমরা বলে দেবো যে ভূমিটাকে আমরা PR বলে দিলাম, ভূমিটা হচ্ছে আমাদের PR, ওকে। আর লম্বটাকে আমরা বলে দেবো OR, লম্বটা কত বলে দিলাম? OR। এখানে কিন্তু OR এর মানটা বলে দিয়েছে, ঠিক আছে, OR হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে হবে হাফ ইন্টু PR ইন্টু OR হচ্ছে 5। এখানে OR কি? OR হচ্ছে আমাদের ব্যাসার্ধ, OR হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, যেটা আমাদের কত দেওয়া আছে? 5 সেমি আমাদের বলে দিয়েছে, ORটা আমাদের 5 সেমি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা 30 বর্গ সেমির সঙ্গে সমান করতে পারবো। তাহলে হাফ ইন্টু PR ইন্টু 5 সমান কত? 30 বর্গ সেমি। তাহলে দেখো এখান থেকে আমরা PR এর মানটা বের করতে পারবো। তাহলে এটা হয়ে গেল কত? 5 দিয়ে কাটাকাটি করি, 5 × 6 = 30, আর PR এর মানটা দেখো কত পেয়ে গেলাম? 6 দিয়ে 12। তাহলে PR এর মানটা আমরা বের করে রেখে দিলাম। এবার যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এটা আমরা বলতে পারবো যে অতিভুজ হচ্ছে আমাদের OP, হ্যাঁ, এটা 90 ডিগ্রি হলো অতিভুজ OP। তাহলে সমকোণী ত্রিভুজ POR থেকে আমরা বলতে পারবো OP স্কোয়ার সমান OR স্কোয়ার সমান PR স্কোয়ার, তাই তো। তাহলে এখানে OP স্কোয়ার এর মানটা আবার বেরিয়ে যাবো। OR তো আমাদের 5-এর স্কোয়ার, আর এর মান আমরা 12 বের করলাম, 12 স্কোয়ার। তাহলে 5-এর স্কোয়ার 25, আর 12 স্কোয়ার 144। আচ্ছা, আমি একটু এখানে দেখাই। তাহলে অতএব OP স্কোয়ার কত পেলাম? এটা পেয়ে গেলাম 169। তাহলে অতএব OP সমান কত পাবো? 169 বর্গমূলটা হচ্ছে 13। তা দেখো আমরা OP পেয়ে গেছি 13 সেমি। তাহলে অতএব এখানে বলে দিই
অতএব আমরা কী লিখে দেবো, আমাদের তো অ্যান্সারটা হয়ে গেছে, কিছু না বললেও হবে। তাহলে ও বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব, এটা কথাটা আমরা বলে দিই। ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব সমান কত পেলাম, 13 সেমি। আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এবার 6 প্রশ্ন দেখো, বলছে 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি যে এবি 4 সেমি এবং এসি 3 সেমি, তাহলে বিএসি এর মান কত? দেখো আমাদের ছবিটা যদি আমি আঁকি, তাহলে এইভাবে আমরা একটা বৃত্ত নিলাম আর দুটি যে বলে দিয়েছে। তাহলে আমরা এখানে দেখো আমরা এবি আর এই যে আমরা নিলাম এসি, ঠিক আছে। আচ্ছা, এবিটা একটু বড় হবে আমাদের, যেটা এসিটা আমাদের ছোট হবে। তাহলে আমরা একটু এবিটা বড় নিলাম আর এসিটা আমরা একটু ছোট নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে এবি আর এখানে হচ্ছে আমাদের এসি। ওকে, এবি আর এসি দুটি যে। আর এখানে দেখো, এখানে আমরা বিসি যোগ করলাম, এই যে বিসি। তাহলে এই কোণটা আমাদের বের করতে বলেছে বিএসি। তাহলে এখানে দেখো আমাদের এখানে কেন্দ্রবিন্দু যদি আমরা ও নিয়ে নিই, তাহলে এটা বিসিটা ব্যাস হবে। কেন ব্যাস হবে তোমাদের আমি কারণটা দেখাবো। এখানে আমাদের দেখো ওবিটা ব্যাসার্ধ বলে দিয়েছে, এখানে ওবি কত বলে দিয়েছে, ওবি বলেছে আমাদের 2.5 সেমি, ওবিটা 2.5 সেমি। তাহলে বিসি আমরা পেয়ে যাব, বিসি হবে 2 ইন্টু মানে ব্যাসটা, তাহলে এটা হবে আমাদের 5 সেমি পেয়ে গেলাম। ওকে, তাহলে বিসির মান পেয়ে গেলাম। এবির মান তো দেওয়াই আছে, তাহলে এবি আমাদের কত দিয়েছে 4 আর এসি দিয়েছে আমাদের 3। তাহলে দেখো বিসি আমরা 5 পেয়ে গেলাম। তাহলে 3টা বাহু নিয়ে দেখো ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ দেখাবো, ঠিক আছে। তার আমরা লিখবো যেহেতু অতিভুজটা আমরা দেখালাম যে অতিভুজ বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা যদি স্যাটিসফাই করে তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে। আর সমকোণী ত্রিভুজ এটা তো আমাদের দেখো, এটা তো আমাদের ব্যাস, তাহলে এটা আমাদের কত হবে, 90 ডিগ্রি হবে এটা। তাহলে আমরা এখানে এবার বলবো বিসির মানগুলো বসাবো, সমকোণী ত্রিভুজ দেখাবো আমরা। তাহলে বিসির মানটা আমরা জানি 5 এর স্কোয়ার, এবি হচ্ছে 4 এর স্কোয়ার, এটা হচ্ছে 3 এর স্কোয়ার। তাহলে এদিকে 25, তাহলে এইদিকে আমরা কত বলতে পারবো, এটা 16, এটা হচ্ছে 9। তাহলে এদিকে 25, এইদিকে যোগ করে আমরা পেয়ে যাবো 25। দেখো উভয় দিকে সমান, তাহলে আমরা বলতে পারবো তাহলে অতএব ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। আমরা এটা সমকোণী ত্রিভুজ বললাম, সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে দেখো তো এটাতে আমাদের বিসিটা অতিভুজ, ঠিক আছে। বিসি হচ্ছে অতিভুজ ত্রিভুজ, এখানে বলে দেবো ত্রিভুজ যার বিসি বাহু অতিভুজ। তাহলে বিসি বাহু যদি অতিভুজ হয়, তাহলে আমরা দেখো এখানে আমরা অতএব কোণটা এই যে বিএসি যেটা মানটা বের করতে বলেছিল বিএসি, তাহলে বিএসির মানটা আমরা কত পেয়ে গেলাম, 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এটাই আমাদের অ্যান্সার, তাই না। এখানে দেখো বিসি যেহেতু এখানে ব্যাস হয়, তাহলে আমাদের এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণটা আমাদের 90 ডিগ্রি হয়, এভাবে আমরা প্রমাণটা দেখাতে পারবো। তাহলে এই ছিল আমাদের এটা অঙ্কটা। এবার 7 প্রশ্ন দেখো, ত্রিভুজ এবিসি এর বিসি এর বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এডি বা এবি সমান এই বা এসি। আর এই প্রমাণটা আমাদের বইতেও আছে, 238 পেজে তোমরা বইতে পেয়ে যাবে, তবুও আমি প্রমাণটা এখানে দেখিয়ে দিচ্ছি। অ্যান্সার দেখো, আমাদের প্রথমে একটা ত্রিভুজ বলেছে, আমরা ত্রিভুজ এ বি সি, দেখো বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে, এবিকে আমাদের ডি বিন্দুতে ছেদ করেছে আর এসিকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে কিন্তু সমান্তরাল আছে, তাহলে এখানে বলবো আমরা বিসি সমান্তরাল ডি। তাহলে আমরা থ্যালাসের উপপাদ্য থেকে পাই। তোমরা 238 পাতে প্রমাণটা আছে দেওয়া, তো আমি প্রমাণটা দেখাচ্ছি তোমাদের, এখানে বুঝিয়ে দিচ্ছি প্রমাণটা। থ্যালাসের উপপাদ্য থেকে কী পাবো আমরা, এডি বাই ডিবি সমান এই বাই ইসি, এটা আমরা থ্যালাসের উপপাদ্য থেকে পাবো।
আচ্ছা দেখো, আমরা এটা থেকেই আমরা কিন্তু ওটা প্রমাণ নিয়ে চলে আসবো। তাহলে দেখো কী করে প্রমাণটা নিয়ে আসছি, আমরা একটু চেঞ্জ করলাম, আমরা ডিবি আমরা করলাম ডিবি বাই এডি, আর এটা করলাম ইসি বাই এই, আমরা উল্টে নিলাম মানগুলোকে। এবার কী করবো, ওই পক্ষে আমরা 1 যোগ করে দিলাম, ডিবি বাই এডি 1 যোগ ইসি বাই এ। তাহলে এখানে আমরা যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি, তাহলে এডি লসাগু, তাহলে এডি প্লাস ডিবি সমান সমান এখানে এই লসাগু, তাহলে এখানে হবে এই প্লাস ইসি। তোমরা এখানে দেখো এডি যোগ ডিবি মানে এডি যোগ ডিবি কত পাবে, এবি পেয়ে যাবা। তাহলে এটা আমরা এবি পেয়ে গেলাম, আর নিচে আছে এডি, আর এই যোগ ইসি মানে এই যোগ ইসি মিলে আমাদের এসি হয়ে যাবে। তো এটা তোমরা এসি পেয়ে গেলা। এখানে আমরা এইটা বসিয়ে দিলাম। এবার এই মানগুলোকে আমরা উল্টে নিই, আমরা লিখলাম আগে এডি, তারপরে লিখবো আমরা এবি, যেহেতু আমার দেখো এবি নিচে আছে, আর উপরে লিখবো হবে এই, আর নিচে হয়ে যাবে এসি। দেখো আমাদের কিন্তু প্রমাণটা চলে এসেছে। তাহলে এখানে তোমরা লিখে দাও প্রমাণিত, প্রমাণিত। 8 প্রশ্নটা বলছে দেখো, এ একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট 2টি নিরেট ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও নিরেট গোলক তৈরি করা যাবে তাদের আয়তনের অনুপাত কত হবে। এখানে দেখো 2টি ঘনক বলেছে এখানে। তাহলে আমরা ঘনক কীভাবে তৈরি করবো, দেখো আমি যদি ঘনকের ছবি আঁকি, ছোটো করে ছবিগুলো আঁকি আমি, এই যে আমাদের ধরো ঘনক, আর একটা ঘনকের ছবি আঁকি আমরা একই আয়তনের। যোগ করে দাও, এটা যোগ করে দাও। দেখো এখানে প্রথমে আমাদের ধরো একটা শঙ্কু যদি তৈরি করে, ঠিক আছে, তাহলে এই যে একটা শঙ্কু আমরা যদি নিচ থেকে তোলটা নিই, এই যে, ঠিক আছে, এই যে দেখো পুরো সবচেয়ে বড় শঙ্কু যেন কম কাঠ নষ্ট করবে। তাহলে আমাদের দেখো তো এই বাহুগুলোকে আমাদের টাচ করবে ধারগুলোকে। তাহলে এখানে দেখো শঙ্কুর যে ভূমির ব্যাসটা বাহুর সঙ্গে সমান হবে, ঠিক আছে, ঘনকের বাহুর সঙ্গে সমান হবে, এটা কিন্তু তোমাদের জানতে হবে এখানে। আর এখানে তো গোলকটা যদি বানাই আমরা, ভিতরে একটা গোলক ফুটবল, ভিতরে ধরো একটা ফুটবল আছে, তাহলে এখানে গোলকেরও ব্যাসটা আর ঘনকের বাহু দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে, ঠিক আছে, এই দুটো জিনিস তোমাদের জানতে হবে। তাহলে আমরা এখানে কি পাবো, আমরা পাবো অ্যান্সার, আমরা পাবো ঘনকের ধারের দৈর্ঘ্য মানে যেটা হচ্ছে এ, তাহলে এখানে এ সমান সমান পেয়ে যাবে। আমরা যদি এ সমান সমান পাবো শঙ্কুর ব্যাস, শঙ্কু ও গোলকের ব্যাস পেয়ে যাবো, ঠিক আছে, দুজনেরই ব্যাস পাবো। তাহলে অতএব লিখবো, অতএব শঙ্কু ও গোলকের ব্যাসার্ধ কত পাবো, ব্যাসার্ধ আমরা পেয়ে যাবো ব্যাসের অর্ধেক, তাহলে a/2 পেয়ে গেলাম ব্যাসার্ধ। এবার আমরা শঙ্কুর আয়তন, শঙ্কুর এটা শঙ্কুর উৎস হবে, শঙ্কুর আয়তন 1/3 পাই। এখানে দেখো শঙ্কুটার যে এখানে হাইটটা তৈরি হবে, বুঝলা, তো শঙ্কুর হাইটটা তৈরি হবে দেখো ঘনকের বাহুটাই, এখানে শঙ্কুর যে উচ্চতা হবে, এটা তোমাদের বলে দিই, এখানে শঙ্কুর উচ্চতা সমান সমান কী হবে, ঘনকের ধারের দৈর্ঘ্য, ঘনকের ধারের বা বাহুর দৈর্ঘ্য, এখানে বাহুর দৈর্ঘ্য বলে দিই, ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান হবে, ঠিক আছে। তাহলে এখানে এ হয়ে যাবে আমাদের শঙ্কুর উচ্চতাটা, মানে এইচটা আমরা এ পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো 1/3 পাই আর স্কোয়ার, শঙ্কুর আয়তনের সূত্রটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে আর হচ্ছে a/2 আর এইচটাও কিন্তু আমরা এ পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখানে যদি সরল করো 1/3 পাই ইন্টু a²/4 ইন্টু এ, ঠিক আছে, এটা আমাদের শঙ্কুর আয়তন। এবার গোলকের আয়তনটা আমরা বের করব, সেখানে গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব। এখানে আর বলতে আমাদের এখানে a/2,
এই যে আমরা ব্যাসার্ধটা a/2 বের করেছি এত কিউব। তাহলে এখানে সরল করো 4/3 ইন্টু পাই, ঠিক আছে, ইন্টু a³ এখানে 8 হয়ে যাবে। এবার আমরা অনুপাত বের করব, শঙ্কু ও গোলকের আয়তন অনুপাত। তাহলে অতএব শঙ্কু ও গোলকের আয়তনের অনুপাত, যেটা আমাদের বের করতে বলেছে, আয়তনের অনুপাত। দেখো শঙ্কুর আয়তনটা আমরা পেলাম 1/3 পাই ইন্টু a²/4 ইন্টু a ইজ টু। আর গোলকের আয়তন পেলাম 4/3 ইন্টু পাই ইন্টু a³/8। আচ্ছা এখানে দেখো 3 3 কাটলাম, পাই পাই কেটে দিলাম, a² a যেহেতু a³ কাটি তাহলে এখানে একটা a পাবো আমরা, আর এখানে একটাই, এখানে একটাই কেটে গেল। দেখো আর কাটাকাটি আমাদের আছে, দেখো 4 2 8, এখানে আমরা কাটাকাটি করলাম 2, আর কি থাকলো আমাদের এখানে 2 1 কে 2, আর এখানে 2 2 4। তাহলে আমরা দেখলাম সব কাটাকাটি করে দেখতে পাচ্ছি এদিকে 1/2, আর এখানে কিছুই থাকলো না, এদিকে 1 থাকলো। আর এটা যদি আমরা ভগ্নাংশ অনুপাতকে পূর্ণসংখ্যা করতে চাই তাহলে 2 দিয়ে গুণ করে দাও, তো এটা পেয়ে যাবো 1:2 পেয়ে যাবো। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এবার 9 নম্বর প্রশ্ন দেখো, বলছে নরম পিচবোর্ডের একটি আয়তাকার টুকরোর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্য বরাবর টুকরোটিকে জড়িয়ে যে লম্ববৃত্তাকার চং পাওয়া যাবে তার পার্শ্বতলের ক্ষেত্রফল 100 বর্গ সেমি হলে চংটির উচ্চতা কত? দেখো অঙ্কটা খুবই ভালো, একটু অঙ্কটা ভালো করে তোমরা মন দিয়ে দেখো কীভাবে আমি করাচ্ছি। প্রথমে আমাদের আয়তাকার টুকরো বলেছে, তাহলে আমি যদি একটা আয়তাকার টুকরো তৈরি করি, দেখো একটা আয়তাকার আমরা টুকরো তৈরি করলাম, ঠিক আছে। আচ্ছা আয়তাকার টুকরোটা আমরা এইভাবে তৈরি করি, এইভাবে তৈরি করছি। এই যে আমাদের আয়তাকার টুকরোটা, তাহলে প্রস্থ যদি x হয়, এখানে দেখো আমাদের বলে দিয়েছে, এখানে ধরি, অ্যান্সার দিয়ে আমি কাজটা করি, ধরি আয়তাকার টুকরোর প্রস্থ আমরা x ধরে নিলাম, তাই না, x সেমি। তাহলে অতএব আয়তাকার টুকরোর দৈর্ঘ্য হবে, দেখো 4 গুণ বলেছে প্রস্থের, তাহলে 4x সেমি হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্যটা হয়ে গেল 4x সেমি। এবার যেটা বলেছে দেখো, এই আয়তাকার টুকরোটাকে, মানে ধরো এটা যে কাগজ মনে করো, তো কাগজটাকে এটাকে দৈর্ঘ্য বরাবর কিন্তু গোল করেছে, দেখো দৈর্ঘ্য বরাবর টুকরোটিকে জড়িয়ে পেঁচিয়ে একটা কী তৈরি করেছে, চোঙ তৈরি করেছে। তাহলে চোঙটা এভাবে তৈরি হবে, ঠিক আছে, এভাবে একটা চোঙ তৈরি হবে। তাহলে এখানে দেখো চোঙের উচ্চতাটা দেখো, যতটা আছে প্রস্থটা ততটা কিন্তু চোঙের উচ্চতা পাবো, এখানে এক্সটা আর প্রস্থটা সমান হবে। তাহলে লিখবো এখানে চোঙের উচ্চতা ও প্রস্থ, চোঙের উচ্চতা ও প্রস্থ কি সমান, ঠিক আছে, চোঙের উচ্চতা প্রস্থ এখানে কিন্তু সমান। তাহলে এখানে মানটা কি পেয়ে যাবো আমরা, চোঙের উচ্চতা x পেয়ে যাবো। তার প্রশ্ন অনুসারে চোঙের উচ্চতা পাবো, প্রশ্ন অনুসারে দেখো চোঙের উচ্চতা কিন্তু আমরা x পেয়ে গেলাম, x সেমি। এর মানটাই আমাদের সাথে বের করতে হবে এখানে। আচ্ছা তোমাদের এখানে দেখতে হবে, দেখো এই যে আমাদের এটা বৃত্তের যে পরিধি তৈরি হয়েছে, আমাদের চোঙের ভূমিটা তো একটা বৃত্ত তৈরি করলো, তার বৃত্তের যে পরিধিটা দেখো কিন্তু এটা এই আয়তাকার টুকরোর দৈর্ঘ্যের সঙ্গে সমান, মানে এই দৈর্ঘ্যটাই তো আমাদের গোল হয়ে গেছে, তার গোল হয়ে পরিধি তৈরি হয়েছে। তাহলে এখানে বলবো, এখানে চোঙের পরিধি সমান সমান আয়তাকার টুকরোর দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এটা আয়তাকার টুকরোর দৈর্ঘ্য হচ্ছে 4x, তাহলে এটা গেল 4x সেমি। আচ্ছা তাহলে দেখো চোঙের পরিধির সূত্র আমরা কি জানি, অতএব চোঙের পরিধির সূত্র আমরা জানি 2πr, ঠিক আছে, চোঙের ভূমির ব্যাসার্ধ যদি r হয়, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাবে 4x, এখানে লিখে দেবো যেখানে r হলো
চোঙের ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধ। আরটা হলো কি চোঙের ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা দেখো 2πr সমান সমান 4x পেলাম। তাহলে এটাকে আমরা 1 নং নাম দিয়ে লিখে দিলাম। আচ্ছা, এবার দেখো, এবার আমাদের কি বলেছে, আমাদের এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে। দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল 100 বর্গ সেমি। তা পার্শ্বতলের ক্ষেত্রফল কি, এই যে পার্শ্বতলটা বৃত্ত দুটো বাদ দিয়ে উপরে তল, তা আমরা লিখব অতএব চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, আমরা জানি 2πr ইন্টু এইচ। এইচ হচ্ছে কিন্তু আমাদের উচ্চতা এক্স, ঠিক আছে, আমরা উচ্চতা এক্স পেয়ে গেছি, এত বর্গ সেমি। এই মানটা আমাদের দেওয়া আছে। তাহলে অতএব 2πr ইন্টু এক্স সমান সমান কত, 100 বর্গ সেমি। তাহলে এটা আমরা কাটাকাটি করলে এটা 50 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে যদি আমরা আর এর মানটা বের করে নিই, তো এটা পাবো আমরা 50/πx, ঠিক আছে, এখানে আর এর মানটা বের করলাম। এবার আমরা কি করব, 1 নঙে চলে যাব, 1 থেকে। তাহলে আমরা 1 থেকে আমরা কি করব, আমরা আর এর মানটা আরের জায়গায় বসিয়ে দেবো। তাহলে 1 থেকে দেখো 4x ছিল, 4x সমান সমান ছিল 2π, আরের জায়গায় আমরা বসাবো 50 বাই আমাদের কত ছিল, আমরা আরের মানটা বের করলাম 50/πx, এই যে দেখো πx। তাহলে এখানে পাই কেটে দাও। ওকে, এখানে 2 যদি কাটাকাটি করে 2টা আমরা রেখে দিলাম, 2টা কাটলাম না। তাহলে এখানে দেখো আমরা সরলটা একটু এই দিকে দেখাই। তাহলে এখান থেকে যদি আমরা বলি, তাহলে x² সমান সমান 100/4 দেখতে পাচ্ছি আমরা। তাহলে এখানে x সমান সমান বর্গমূল হয়ে যাবে। আচ্ছা, এটা যে কাটাকাটি করে এটা তো 25, তাহলে এটা আমরা পেয়ে গেলাম 25। তাহলে x সমান সমান পেয়ে গেলাম আমরা দেখো 5, ঠিক আছে। তো চোঙের উচ্চতা কিন্তু আমরা x ধরেছিলাম, তা 5 পেয়ে গেছি। তাহলে এখানে অতএব আমরা লিখে দেবো, অতএব চোঙের উচ্চতা সমান সমান 5 সেমি, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। খুব ভালো অঙ্ক, ঠিক আছে, এটা বোঝার অঙ্ক আছে একটু। একবার বুঝতে না পারলে দুবারে যেটা দেখো, ঠিক আছে, ভিডিওটা দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবে অঙ্কটা। এবার 10 নম্বরটা দেখো, বলছে একটি সমকোণী ত্রিভুজের ধনাত্মক সূক্ষ্মকোণ থিতা এর পরিপ্রেক্ষিতে লম্ব ও অতিভুজের অনুপাত দেওয়া আছে 12:13 হলে লম্ব ও ভূমির অনুপাত এবং অতিভুজ ও ভূমির অনুপাত নির্ণয় করে দেখাও যে sec² থিতা সমান সমান 1 + tan² থিতা। এই সূত্রটা আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা, তো প্রমাণ হয়ে যাবে আমাদের। এখানে দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজটা, এই যে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে দিলাম। আচ্ছা, ত্রিভুজের নাম ABC দিলাম থিতা কোণের সাপেক্ষে, ঠিক আছে। তাহলে এখানে লিখব থিতা কোণের সাপেক্ষে। তাহলে অ্যান্সার থিতা এর সাপেক্ষে ভূমি আমরা পেয়ে যাব BC, লম্ব পেয়ে যাব AB, আর অতিভুজ পেয়ে যাব আমরা AC, ঠিক আছে। এই কোণের সাপেক্ষে দেখো যে কোণ লেগে থাকবে, যে কোণের সাপেক্ষে বলবে কোণ লাগোয়া বাহুটা আমরা বলবো ভূমি, আর এই বাহুটাকে বলবো লম্ব, আর এটা আমাদের অতিভুজ সবসময় হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের কার মানগুলো বলে দিয়েছে, লম্ব আর অতিভুজ। তাহলে লম্ব বলতে এই যে আমাদের AB টা আমাদের আমরা এখানে ধরে নিব, ধরি এখানে আমাদের যেটা দেওয়া আছে লম্বটা AB টা অনুপাত থেকে আমরা 12x ধরে নিতে পারবো। আর ACটা অতিভুজ আছে আমরা 13x, এটা অনুপাত থেকে আমরা ধরে নিতে পারবো। ওকে, তাহলে দেখো আমরা BCটা বের করতে পারবো। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ, সমকোণী ত্রিভুজ ABC থেকে আমরা AC² সমান সমান BC² প্লাস AB²। তাহলে মানগুলো যদি আমরা বসাই, আচ্ছা আমরা এখানে মানটি বসাচ্ছি এদিকে। তাহলে ACর মান কত, ACর মান আমরা জানা হয়ে গেল আমাদের 13, তাহলে 13x তার বর্গ। আর BCর মানটা আমাদের বের হবে, BC আমরা বের করব। আর AB আমরা জানলাম 12x তার হোল স্কোয়ার। তাহলে BC² সমান সমান হবে 169x²
মাইনাস এটা হবে 144, ঠিক আছে। এটা থেকে এটা আমাদের বিয়োগ হয়ে যাবে 144 এস স্কোয়ার, তাহলে এটা পেয়ে যাবে 25 এস স্কোয়ার। তাহলে বিসির মানটা কত পেয়ে যাচ্ছ? 5x পেয়ে যাচ্ছ। দেখো বিসির মানটা তোমরা কত পেয়ে গেলা? 5x স্কোয়ার। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব? দেখো প্রত্যেকটা এটা পেয়ে গেলাম 5x, ওকে। তাহলে এবার আমাদের কি করতে হবে? আমরা এই প্রমাণটা দেখাবো। তাহলে আমরা যে প্রমাণটা দেখাই, প্রমাণটা আমরা এখানে দেখাচ্ছি। আমরা দেখাবো বাম পক্ষ। তাহলে বাম পক্ষ হচ্ছে সেক স্কোয়ার থিতা। তাহলে সেক স্কোয়ার থিতা এটা আমরা লিখবো। দেখো সেক স্কোয়ার থিতার বাংলাটা কত হবে? কস থিতার বাংলাটা হয় ভূমি বাই অতিভুজ। তাহলে এটা অতিভুজ বাই ভূমি হবে। তাহলে এটা হবে অতিভুজ স্কোয়ার বাই ভূমি স্কোয়ার, ঠিক আছে। তাহলে অতিভুজ এখানে দেখো, এখানে এসি, তাহলে এসি হচ্ছে আমাদের কত? এসি পেয়ে গেছি। এই যে এসি আমাদের হচ্ছে 13, তাহলে এখানে হবে 13x এর হোল স্কোয়ার। আর ভূমি আমাদের বিসি, এটা হচ্ছে 5x এর তার হোল স্কোয়ার। তাহলে এখানে 169 এস স্কোয়ার, আর এখানে পাবো 25 এস স্কোয়ার। তাহলে আমরা কত পাচ্ছি? আমরা 169/25 পেলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখাই। আমরা রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে 1 + tan স্কোয়ার থিতা 1 প্লাস, দেখো tan স্কোয়ার থিতার বাংলাটা হচ্ছে লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার, লম্ব বাই ভূমি স্কোয়ার। তাহলে 1 প্লাস লম্বর মানটা আমরা বের করেছি এবি। তাহলে এবির মানটা দেখো আমাদের 12x, তাহলে এখানে লিখবো 12x তার হোল স্কোয়ার। আর ভূমিটা তো 5x তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো আমি এখানে একটু দেখাই। 1 প্লাস এটা পাবো 144 এস স্কোয়ার, এটা পাবো 25। 144টা আমাদের হয়নি, তো এখানে লিখবো 144 এস স্কোয়ার, আর নিচে হবে 25 এস স্কোয়ার। এস স্কোয়ার কেটে দিলাম আমরা। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো ভগ্নাংশের যোগ বিয়োগটা পেয়ে যাব। কত পেয়ে যাব? এইদিকে 25 প্লাস 144, আর নিচে হবে 25। তাহলে এদের যোগফলটা দেখো আমরা পেয়ে গেলাম 169/25। দেখো দুই দিকে সমান হয়ে গেছে আমাদের। তাহলে আমরা অতএবদের বলে দেবো। অতএবদের কথায় বলি, আমরা এখানে বলে দিই, এই জায়গায় বলে দিচ্ছি আমরা। তাহলে অতএব আমরা দেখাতে পারলাম যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা প্রমাণটা করে দিতে পারলাম, প্রুভড। ওকে, দেখো প্রমাণটা বাম পক্ষ আর ডান পক্ষ সমান দেখালাম। তাহলে আমরা কিন্তু প্রমাণটা করে নিলাম। দেখো 11 নম্বর প্রশ্নটা বলছে, একটি ঘূর্ণায়মান রশ্মি কোনো একটি অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক পাক সম্পূর্ণ ঘোরার পর এক অর্ধপাক ঘুরে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ত্রিকোণমিতিক পরিমাপে কোণটির রো হবে, ঠিক আছে। কোণটির বৃত্তীয় মান কত হবে? তাহলে কোণটির বৃত্তীয় মান বের করতে বলেছে। দেখো কোণটি কত ডিগ্রি হবে সেটা আমাদেরকে জানতে হবে আগে। তাহলে আমাদের দেখো একটা রশ্মির কথা বলেছে এখানে। তাহলে রশ্মিটা আমরা এভাবে নিয়ে নিলাম। ধরো ওএ আমাদের একটা রশ্মি, এটা আমরা নিলাম ওএ, ঠিক আছে। তাহলে ওএ রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। দেখো ঘড়ির কাঁটাতে এভাবে ঘুরে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে এভাবে ঘুরবে, ঠিক আছে। রশ্মিটা কিন্তু আমাদের এভাবে ঘুরছে, ঠিক আছে, অ্যান্টিক্লকওয়াইজ। তাহলে ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে ঘুরে তাহলে কোণটা কিন্তু ধনাত্মক কোণ উৎপন্ন হবে। আমি এখানে লিখে দিব, এখানে হবে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য, ঠিক আছে, দিকে কি ঘোরার জন্য ধনাত্মক কোণ উৎপন্ন করে। ধনাত্মক কোণ উৎপন্ন করে, ঠিক আছে। এই কথাটা ইম্পর্টেন্ট আমাদের, ঠিক আছে। এই যে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে বলে আমাদের কোণগুলো কীভাবে উৎপন্ন করছে? ধনাত্মক কোণ উৎপন্ন করবে, মানে প্লাস, এখানে কোণগুলো পাবা প্লাস থিটা। আচ্ছা, তো এবার দেখো আমাদের এক পাক ঘুরছে। প্রথমে এক পাক ঘুরবে, সম্পূর্ণ এক পাক ঘুরছে এখান থেকে, যেভাবে এক পাক ঘুরে, ওকে। তাহলে এক পাক ঘোরা মানে 360 ডিগ্রি। এবার বলছে, তারপরে বলেছে দেখো এখানে কথায় বলেছে কথাটা,
এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক পাক সম্পূর্ণ ঘুরিয়ে এক পাক সম্পূর্ণ ঘোরার পর এক অর্ধপাক ঘোরে, আবার এক অর্ধপাক বলতে আবার সে অর্ধেক পাক ঘোরে। এই জায়গা এখান থেকে এসেছে অর্ধেক, তা অর্ধেক বলতে এখান থেকে 180 ডিগ্রি এই জায়গাটা, ঠিক না? এই কোণটা আমাদের 180 ডিগ্রি, 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে প্লাস আবার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে? আবার 30 ডিগ্রি ঘুরে আবার এখানে এসেছে কথা রশ্মিটা কোনো একটা জায়গায়, তাহলে প্লাস আবার 30 ডিগ্রি টোটাল কিন্তু এই কোণটা আমাদের উৎপন্ন করে। তাহলে এখানে দেখো আমরা বলবো প্রশ্নানুসারে, আমি একবারে কথাটা বলবো, প্রশ্নানুসারে রশ্মিটি মোট কোণ উৎপন্ন করে সমান সমান দেখো এক পাকে হচ্ছে 360 ডিগ্রি আর অর্ধপাক, তাই না? অর্ধপাক বলতে 180 ডিগ্রি প্লাস তার সঙ্গে আবার 30 ডিগ্রি, ঠিক না? অর্ধপাক ঘুরে আবার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এক পাক সম্পূর্ণ ঘুরছে, আবার অর্ধপাক ঘুরছে, অর্ধপাক ঘুরে তারপরে 30 ডিগ্রি কোণটা উৎপন্ন করে, এই জায়গাটা আমাদের 30 ডিগ্রি আছে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের রশ্মিটা চলে এসেছে, ওটা আমাদের ধরো এ ড্যাশ, রশ্মিটা এই জায়গায় চলে এসেছে, ওকে? আচ্ছা এখানে এই দিলাম আমরা, ওকে? তাহলে এত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এই কোণটা যোগ করো কত পাচ্ছ দেখো, তাহলে এটা আমরা যোগ করলে এটা 0 ডিগ্রি, আর 3 আর 8, আচ্ছা 8 আর 6 এদিকে আমরা বললাম 14, 14 আর 3 17, আর এদিকে 3 আর 1 4 আর হাতে 1 5, 570 ডিগ্রি আমরা টোটাল কোণটা কিন্তু উৎপন্ন হবে এভাবে, যেটা প্রশ্ন অনুসারে রশ্মিটা যেভাবে ঘুরছে এখানে, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 570 ডিগ্রি। তাহলে এই কোণটার আমাদের বৃত্তীয় মান বের করতে হবে, তাহলে অতএব আমরা করব অতএব 570 ডিগ্রি এর বৃত্তীয় মান। আচ্ছা বৃত্তীয় মান আমরা কীভাবে বের করি? ঠিক আছে, যে কোণে বৃত্তীয় মান বলবে সেই কোণটাকে তোমরা π/180 ডিগ্রি দিয়ে গুণ করে নিবা, ঠিক আছে? তাহলে এখানে 0 0 আমরা কেটে দেব। আচ্ছা এটা আমরা একটু 8টা লিখে ভালো করে, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো আর আমাদের কাটাকাটি তো যাবে না, তাহলে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আমরা কত পেয়ে গেলাম? উপরে 57 πc আর নিচে আমরা 18 লিখে দিলাম, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে এই যে 570 ডিগ্রি যে কোণটি উৎপন্ন হবে সেই কোণটির বৃত্তীয় মানটা আমরা পাবো 57 πc/18। দেখো 4-এর 12 নম্বরটা, তো আজকের ক্লাসের আমরা শেষ প্রশ্নে চলে এসেছি। দেখো 4-এর 12 নম্বরটা আজকে তোমাদের করাবো, তাহলে তোমাদের কিন্তু অঙ্কগুলো কিন্তু আমি ভালো করে করিয়ে দিলাম, তোমরা কিন্তু ক্লাসটা মন দিয়ে দেখো, অঙ্কগুলো একটু খুব ভালো ভালো অঙ্ক আছে, তো মন দিয়ে না দেখলে তোমরা কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে না। তো চলো আমরা দেখিয়ে দেবো 4-এর 12 নম্বরটা। আচ্ছা 4-এর 12টা করার আগে তোমাদের বলে দিচ্ছি যে ক্লাসগুলো যদি ভালো লাগে তোমরা ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার বন্ধুদের কাছে শেয়ার নিশ্চয়ই করবা, আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবা এরকম ভিডিও পাওয়ার জন্য। আচ্ছা তো দেখো 4-এর 12টা বলছে প্রমাণ করো যে x বার সমান সমান a প্লাস এইচ ইউ বার, যেখানে x বারের বলে দিয়েছে সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই, এবং ইউ বারের বলে দিয়েছে সামেশন এফ আই ইউ আই বাই সামেশন এফ আই। তো আবার ইউটা এখানে বলেছে এক্স মাইনাস এ বাই এইচ। আচ্ছা এখানে দেখো প্রমাণটা করতে বলেছে এটা সমান এটা, তা আমরা কি করব? আমরা একটা উদাহরণ নিয়ে আমরা প্রমাণটা করব, ঠিক আছে? তাহলে আমরা অ্যান্সার, আমরা উদাহরণটা নিয়ে নিলাম, কোনো পরিসংখ্যা বিভাজন ছক থেকে কোনো পরিসংখ্যা বিভাজন ছক থেকে দেখো আমরা এর মানটা নিয়ে নেব 155, এর মানটা আমরা এগুলো বই থেকে নিচ্ছি, আমরা 335 পাতে চলে যাওয়া, আমরা বই থেকে উদাহরণটা আমরা নিয়ে নিচ্ছি। তাহলে এর মানটা নিলাম 350, এইচটা নিয়ে নেবো আমরা 20, ঠিক আছে? যে কোনো পরিসংখ্যা বিভাজন ছক থেকে আমরা উদাহরণটা নিচ্ছি এটা। আর সামেশান, এখানে সামেশান এফ এর মানটা আমরা নেব 50, সামেশান এফ আই আর এক্স আই এর মানটা নেব আমরা 6910 নেব। আর সামেশান এফ আই ইউ আই এর মানটা তোমাদের বলে দিচ্ছি নিবা তোমরা -42, ঠিক আছে? এভাবে মানগুলো আমরা নিয়ে নিলাম যে কোনো পরিসংখ্যা বিভাজন ছক থেকে। তাহলে এবার আমরা প্রমাণটা দেখাবো, দেখো তাহলে আমরা দেখাবো এখন এই যে দেখো এক্স বার, তাহলে এক্স বার সমান সমান কত আছে? এ প্লাস এইচ আর ইউ বার। এবার মানগুলো আমরা বসাই, তাহলে এক্স বারের মানটা ওখানে দেওয়াই আছে, তাহলে এখানে বা
সামেশান এফ আই এক্স আই বাই সামেশান এফ আই, ঠিক আছে। এদিকে এ প্লাস এইচ ইন্টু ইউআই ইউ বারের মানটা এখানে আছে সামেশান এফ আই ইউআই আর নিচে আছে সামেশান এফ আই। এবার উভয় দিকে আমরা সমান দেখাবো, মানগুলো অবশ্যই সমান হলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো, তাহলে আমরা মানগুলো যদি বসাই, এর মানটা আমরা পেয়েছি দেখো 690 আর নিচে কত আছে এফ আই, মানে আমাদের কততে ভাগ হবে, আমাদের 50 দিয়ে ভাগ হবে, এটা 50 দিয়ে 6910 আমরা নিয়েছি মানটা, 6910 নিয়েছি। আর এদিকে এর মানটা বসাবো 155, এইচের মানটা 20 বসাবো, আর এর মানটা দেখো এখানে এর মানটা 50 আর সামেশান এফ আই ইউ এর মানটা -42, তাহলে -42। এবার আমরা সরল করবো, দেখো এখানে 0 0 কেটে দিলাম, এখানে পাই দিয়ে যদি ভাগ করি আমরা এটা পাবো 5 একে 5, তাহলে 1 আসবে, 5 3 15, ঠিক আছে। তবে এখানে আমাদের থেকে গেল 4 41, 5 8 40, দশমিক নিয়ে 5 দিয়ে 10, 138.2 পেলাম আমরা, ঠিক আছে। এখানে কিন্তু বইতে করে দিয়েছে 138.2। এবার এদিকেও আমরা দেখাবো 138.2 দেখাবো, তাহলে 155। আচ্ছা এখানে আমাদের এটা মাইনাস হয়ে যাবে, আচ্ছা শূন্যটা এখানে আমরা কাটালাম, ঠিক আছে। এবার দেখো আমরা যদি 42কে 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 ইন্টু এটা হবে 5 8 40 দশমিক, আর এটা পেয়ে যাবা 20। তাহলে এখানে তোমাদের বলে দিচ্ছি, আমি একবার এটা সরলটা বলে দিচ্ছি, এটা তোমরা পেয়ে যাবা, এটা পেয়ে যাবা তোমরা 16.8 পেয়ে যাবা, ঠিক আছে এই মানটা। এবার এইদিকে আমরা পেয়ে গেলাম 13.8, আর এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 138.2। তাহলে এখানে দেখো 138.2, এইদিকে পেয়ে গেলাম 138। তো এইভাবে মানগুলো বসে আমরা প্রমাণটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা অতএব তাহলে আমরা বলতে পারবো এক্স বার সমান সমান এ প্লাস এইচ ইউ বার, ঠিক আছে। তাহলে প্রুফড আমরা বার করে দেবো, ঠিক আছে। এইভাবে প্রমাণটা দেখিয়ে দিলেও কোনো অসুবিধা নেই, তোমাদের নাম্বার দিয়ে দেবে পরীক্ষায়। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস, তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখো, ঠিক আছে। আবার তো আজকে তোমাদের পেজ নাম্বার 239 পাতার অঙ্কগুলো দেখালাম। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, অঙ্কগুলো খুব ভালো ভালো অঙ্ক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসার খুবই চান্স। তাহলে তোমাদের আমি বলে রাখি যে কোথাও যদি কোনো বুঝতে না পারো কোনো অঙ্ক, তাহলে তোমরা কিন্তু অঙ্কটা কমেন্টে জানাও। তোমরা কিন্তু কমেন্টে জানাচ্ছ যে অঙ্কটা বুঝতে পারছো না, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দিব তোমাদের। তো কোথাও অসুবিধা হলে নিশ্চয়ই কমেন্ট করবা। আর তোমাদের বললাম ক্লাসগুলো ভালো লাগলে তোমরা ভিডিওগুলোকে লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করো, এবং যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ঠিক আছে, আজকে তোমাদের এই অবধি। আবার তোমাদের নিয়ে আসবো পরের পার্টটা, 239 পাতার যে পরের যে আমাদের সেটটা আছে সেই সেটটা নিয়ে আমি তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। তাহলে ওকে।